শোনা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে, চলো তাহলে শুরু করা যাক নাকি? স্যার আমি বলছিলাম কি যে স্ট্রেংথ অফ ম্যাটেরিয়ালসটা যদি শেষের সময় করালে হতো না? কোনটা কিভাবে? এই সমটা বাকি সাবজেক্ট গুলো করার পর যদি লাস্টের সময় করতে হবে সমটা, কারণ এটা তো এই সাবজেক্টে তো মানে বোর্ড টাইপের লাগে আমার, তো না, শেষের সময় যদি হতো আমি আমি কিরকম ভেবেছি একবার তোমাদের ডিসকাস করে দিচ্ছি, শোনো। যেমন ঠিক আমাদের আছে, thank you. ইরিগেশন যেভাবে চলছে ওটা তো শেষ হওয়া পর্যন্ত কন্টিনিউ চলবে। প্লাস সাইটে স্ট্রেংথ অফ মেটেরিয়ালটাকে রেখেছি এই জন্য যে প্রত্যেক মাসে ধরো আমাদের কটা ক্লাস হচ্ছে, 8টা ক্লাস হচ্ছে। তো 8টার মধ্যে 6টা ক্লাস রেগুলার যে সাবজেক্টটা থাকবে। ধরো ইরিগেশন চলছে, ইরিগেশন ধরো আর 8টা মতো ক্লাস হবে, দিলে ইরিগেশন শেষ। তো ইরিগেশন শেষ হতে হতে স্ট্রেংথ অফ মেটেরিয়াল মাসে যদি 2টো করে যদি ক্লাস করানো হয়, তাহলে আমার এখানে 4টে ক্লাস হয়ে যাচ্ছে। যেহেতু নির্মাণ সহায়ক যেটা রয়েছে, যে এক্সামটা সামনে রয়েছে, এই এনএসএ কিন্তু স্ট্রেংথ অফ মেটেরিয়াল থেকে বেশি প্রশ্ন আসে না। সেই জন্য এটাকে আমি মানে কিছু কিছু এখান থেকে 4টে মতো প্রশ্ন আসে, মানে ধরো 8 মার্ক, 8 মার্কও মানে আমাদের এভারেজ কিন্তু খুব একটা কম না, ঠিক আছে? তো সেই জন্য মানে এর সঙ্গে সঙ্গে কিছু বেসিক নলেজ তুমি এখানে এটা থেকে পেয়ে যাচ্ছ। যেমন ধরো ইরিগেশনের পরে আমি করাবো তোমাদের বিএমসি বা সার্ভে, ঠিক আছে? ধরো বিএমসি শুরু করলাম, তো বিএমসিটা কন্টিনিউ চলবে। তার সঙ্গে সঙ্গে স্ট্রেংথ অফ মেটেরিয়াল মাসে 2টো ক্লাস ইম্পর্টেন্ট গুলো করে দেবো, সঙ্গে সঙ্গে কিছু থিওরি পার্ট 1 পার্ট 2 পার্ট 3 করে করে সেটাও কিন্তু শেষ করবো। তাহলে কি হলো, স্ট্রেংথ অফ মেটেরিয়াল তো একটা ডিফিকাল্ট সাবজেক্ট, ঠিক আছে, কষ্ট একটা সাবজেক্ট। তো থরলি করলে বোঝার একটা অসুবিধা হয়, তো তোমরা রেকর্ডিং ধরে ক্লিয়ার হয়ে গেলে মাঝে কোথাও যদি অসুবিধা হয় বলবে, সেই কনসেপ্টটাও কিন্তু ক্লিয়ার করে দেবো। বুঝা গেছে কি? কেন হ্যাঁ দেখো, বুঝতে পারছি। স্ট্রেংথ অফ মেটেরিয়ালের পরে পরে আমরা কি করব, আরসিসি যখন ধরবো না, তখন কিন্তু স্ট্রেংথ অফ মেটেরিয়াল করাটা কিন্তু প্রচুর চাপ হয়ে যাবে। সেই জন্য একটা থিওরি একটা নিউমেরিক্যাল পার্ট, মানে ইরিগেশন, বিএমসি, সার্ভে, তারপর এস্টিমেট, এগুলো তো আমাদের একটা পুরো থিওরি পার্টের মধ্যে চলে যাচ্ছে। কিন্তু যেমন আরসিসি, তারপর ধরো তোমার স্ট্রেংথ অফ মেটেরিয়াল, এগুলো হচ্ছে তোমার একটু নিউমেরিক্যাল বেশি। ওকে, হ্যাঁ ঠিক আছে। চলো। হ্যাঁ, হ্যাঁ। তো এখানটায় দেখো কি বলছে, সর্বপ্রথম 1 নম্বরটা, এখানেও কিন্তু ডোমেন ধরিয়ে ধরিয়ে করিয়ে দেবো। মানে এর মধ্যেই এমসিকিউর সঙ্গে সঙ্গেও কিন্তু তোমার ওই পার্টটাও কিন্তু মানে থিওরি পার্ট গুলো কিন্তু অনেকটাই কভার হয়ে যাবে। বাকি যে 20% বাকি থাকবে, সেই 20% কিন্তু আমি তোমাদের থিওরিতে করিয়ে দেবো। নোটস গুলো তোমরা পেয়ে যাবে, চাপ নেওয়ার দরকার নেই, ঠিক আছে? তো দেখো এখানটায় কি বলছে, কোশ্চেন নম্বর 1-এ বলছে যে ইফ এ শ্যাফট অফ ডায়ামিটার ডি, ঠিক আছে, ধরো এই একটা রয়েছে আমাদের শ্যাফট, এটা একটা ধরো শ্যাফট রয়েছে, এর এই ডায়াটা দিয়ে দিয়েছে কত ডি, এবং তার লেন্থ বলে দিয়েছে কত এল। এই যে লেন্থ, এই লেন্থটা বলে দিয়েছে এল। হ্যাজ বিন লোডেড এক্সিয়ালি, এখানে কি বলেছে, এক্সিয়ালি লোড দিয়ে দিয়েছে। তাহলে দা রেশিও চেঞ্জ ইন ডায়ামিটার, মানে চেঞ্জ ইন ডায়ামিটার টু দা অরিজিনাল ডায়ামিটার ইজ কল্ড, মানে চেঞ্জ ইন ডায়ামিটার বাই অরিজিনাল ডায়ামিটার, এই রেশিওকে আমরা কি বলবো? ঠিক আছে, তাহলে চলো আমরা এটাকে সলিউশন করব। তাহলে আমি একটা শেফট বানাই। এইখানটা ধরো এই রয়েছে আমাদের একটা শেফট, যার ডায়া বলে দিচ্ছে কি, এই ডায়াটা আমাদের বলে দিচ্ছে ডি, এবং এই লেন্থটা আমাদের বলে দিচ্ছে এল। এখানে কি বলেছে, এক্সিয়ালি আমাদের লোডের বলে দিয়েছে। আচ্ছা, এক্সিয়ালি লোড মানে কি বোঝায়? দেখো এক্সিয়ালি লোড যেহেতু বলেছে, তো আমরা কি করব না, এই দিকে ধরো আমরা পি এবং এই দিকে পি দিয়ে আমরা পুল দিলাম। এখানে কিন্তু কোনো টেনশন বা কম্প্রেনশন সেরকম কিন্তু কোনো লোডের কথা বলা নেই। যেহেতু টেনশন বা কম্প্রেনশন কিছু বলা নেই, তাই সবসময়ের জন্য কিন্তু আমরা এই টেনশন লোডটাকে কিন্তু আমরা নেব। তো এই এই ফুল যেটা দিলাম, এটা আমাদের টেনশন। এইভাবে যদি আমরা যদি লোডটাকে যদি দিই, তাহলে এই যে শেপটা, এই শেপটার মধ্যে আমরা কি দেখতে পাবো, চেঞ্জিংটা কি দেখতে পাবো, এর মধ্যে ডিফরমেশন আসবে। ডিফরমেশন বলতে কি না, ধরো এটা এইরকম একটা শেপে চেঞ্জ হয়ে যাবে।
মানে তোমাদের লেন্থ বেড়ে যাবে এবং ডায়ামিটার ছোট হয়ে যাবে। ঠিক আছে, এইটুকু তো ক্লিয়ার। যদি টানি ম্যাটেরিয়ালটাকে, তাহলে এইরকম একটা ডিফরমেশন হয়ে চলে আসবে। তো এর মধ্যে কি হলো না, এই যে অংশটা, এই অংশটা আমরা এক্সট্রা পেলাম, এদিকেও কিন্তু এই অংশটা এক্সট্রা পেলাম। এর মানে কি, এই যে লেন্থ এল ছিল, লেন্থটা কিন্তু আমাদের বেড়ে গেল। ঠিক আছে, এবং ডায়ামিটার যা ছিল, ডায়ামিটারটা আমাদের কি হয়ে গেল না, ছোট হয়ে গেল। এতটুকু বোঝা গেছে তো? রিপ্লাই করো, স্ট্রেংথ অফ ম্যাটেরিয়ালে রিপ্লাই না করলে পড়ানো মুশকিল আছে। তাহলে আমি স্যার এগোবো। আমি তো স্যার কিছু বোর্ডে তো দেখতে পাচ্ছি না স্যার। এটা আমি বোর্ডে হ্যাঁ তো স্যার, কিছু দেখা যাচ্ছে না, আমি বুঝতে পারছি। দেখতে পাচ্ছি এটা কি দেখা যাচ্ছে? না, আমি তো দেখতে পাচ্ছি না, তো বাকি কিছু দেখে জিজ্ঞেস করি। না, আমি দেখতে অন্যরা পাচ্ছি কি না বোর্ড কিছু। দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার, দেখতে পাচ্ছি। আর যে আমার দেখতে তো পাচ্ছ না আমিও তুমি, দেখতে পাচ্ছি। যে দেখতে পাচ্ছ না তুমি, কেটে আরেকবার রিজয়েন করো, তোমার নেটের কিছু প্রবলেম হচ্ছে তাহলে। ঠিক আছে। চলো, তাহলে দেখো এখানটায় এই যে ডায়ামিটার, এই যে ছিল আমাদের শেপ, ঠিক আছে, আমি যখনই এখানে এই পি পুল দিলাম বা টেনশন ফোর্স দিলাম, তার জন্য আমাদের কি হলো না, এই লেন্থটা আমাদের বেড়ে গেল। এদিকে ছিল পি ফোর্স এবং এইদিকেও আমাদের টেনশন ছিল পি ফোর্স। তো এইটুকু যে অংশ, এটা আমরা কি পেলাম না, আমাদের চেঞ্জ হয়ে গেল। মানে এইটা আমাদের ইনিশিয়াল ডায়া ছিল এল, এটা বেড়ে হয়ে গেল, আমি নাম দিলাম ধরো ডেল এল পরিমাণ আমাদের বেড়ে গেল। ঠিক আছে, কেন না আমরা টেনশন লোড দিচ্ছিলাম। তাহলে এখানে আমাদের ইনিশিয়াল লেন্থ কত ছিল না, দেখো ইনিশিয়াল লেন্থ আমরা ছিলাম এল, এবং এখান থেকে আমি যে ফাইনাল যে লেন্থটা পেলাম, কত পেলাম, এল প্লাস ডেল্টা এল। ঠিক আছে, এল প্লাস ডেল্টা এল, কারণ কি না, টেনশনের জন্য লেন্থটা আমাদের কি করলো, ইনক্রিজ করলো। তাহলে এখান থেকে আমরা চেঞ্জ ইন লেন্থ কত হলো, চেঞ্জ ইন লেন্থটা কি করে আমরা বের করব না, ফাইনাল যে লেন্থটা ছিল, ঠিক আছে, ফাইনাল লেন্থ থেকে আমরা কি করব, ইনিশিয়াল লেন্থটাকে আমরা বাদ দিয়ে দেবো। তাহলে ফাইনাল লেন্থ আমরা এখানে কি পেয়েছিলাম, এল প্লাস ডেল্টা এল। এই এল প্লাস ডেল্টা এল, এটা ছিল কি আমাদের ফাইনাল লেন্থ, এল প্লাস ডেল্টা এল। সেখান থেকে ইনিশিয়াল লেন্থ কত ছিল, এই এল। তো এলটাকে আমরা কি করব, বাদ দিয়ে দেবো। এটাকে যদি বাদ দিই, তাহলে আমরা এই কন্ডিশনে আসবো, এল প্লাস ডেল্টা এল মাইনাস এল। এটাকে করলে আমরা কত পাচ্ছি, ডেল্টা এল পেয়ে যাচ্ছি। এইটা হয়ে যাচ্ছে কি, চেঞ্জ ইন লেন্থ। এইটা হচ্ছে আমাদের চেঞ্জ হয়ে গেছে লেন্থটা। তাহলে আমরা এখান থেকে কি, এটা হচ্ছে লেন্থের দিক দিয়ে, ডায়ের দিক দিয়ে একটু পরে আসবো। ঠিক আছে, যেহেতু লেন্থের দিক দিয়ে বলছি, তাই এল দিয়ে আমি ডিনোট করলাম। তাহলে এখানে চেঞ্জ ইন লেন্থ, চেঞ্জ ইন লেন্থ বাই অরিজিনাল, অরিজিনাল লেন্থ, এটাকে আমরা কি বলি, স্ট্রেন। এটা আমরা জানি। কিন্তু এই যে স্ট্রেন, স্ট্রেন হচ্ছে কি আমাদের ইউনিট লেস কোয়ান্টিটি। এটা কিন্তু মনে রাখো, এটা হচ্ছে তোমার ইন্টারভিউর প্রশ্ন, তোমাকে জিজ্ঞেস করে দেবে যে ইউনিট লেস কোয়ান্টিটির মধ্যে কোনটা কোনটা পড়ে। তখন তোমাকে বলতে হবে এই স্ট্রেন, আর একটা রয়েছে আমাদের পয়সন রেশিও। সেটার দিক, পয়সন রেশিওর ব্যাপারটা একটু পরে আসছি। বর্তমান এইটুকু মনে রাখো যে এই স্ট্রেন হয়ে যাচ্ছে কি আমাদের না, ইউনিট লেস কোয়ান্টিটি। ঠিক আছে, তাহলে দেখো এই স্ট্রেনের এই যে চেঞ্জ ইন লেন্থ বাই অরিজিনাল লেন্থ যে আমি লিখলাম, তাহলে চেঞ্জ ইন লেন্থটা আমরা কি করে বের করব, সেটা আমরা কি করব, ফাইনাল লেন্থ মাইনাস ইনিশিয়াল লেন্থ বাই, সেখান থেকে কি করব, ইনিশিয়াল লেন্থটাকে বাদ দিয়ে দেবো। মানে অরিজিনাল লেন্থ কত ছিল, অরিজিনাল লেন্থটাকে বাদ দিয়ে দেবো। তাহলে দেখো এখানে ইনিশিয়াল লেন্থ কত পেয়েছিলাম, এল প্লাস ডেল্টা এল, এবং সেখানে এটা হচ্ছে ফাইনাল, এটা হচ্ছে ফাইনাল। এখান থেকে ইনিশিয়ালটাকে বাদ দেবো, ইনিশিয়াল কত ছিল, এল, বাই অরিজিনাল লেন্থ কত ছিল, এল। তাহলে এটাকে যদি ক্যালকুলেশন করি, এই এল কেটে যাবে, তাহলে ডেল্টা এল বাই এল পড়ে থাকলো। তো এই ডেল্টা এল বাই এল, এইটাকে আমরা কি বলবো, স্ট্রেন। ঠিক আছে, এইভাবেও থাকে, আবার এইভাবেও তোমাকে কিন্তু থাকে। তো দুটোই কিন্তু এখানে ডেরিভেশনের মাধ্যমে তোমাদের বলে দিলাম। এবং এইটাতে আমরা কি লোড দিয়েছিলাম, লিনিয়ার, লিনিয়ার লোড। যেহেতু এখানটা আমরা লিনিয়ার লোড লাগাচ্ছি, তাই এটাকে আমরা লিনিয়ার স্ট্রেনও কিন্তু বলা হয়। কি, লিনিয়ার স্ট্রেন। ওকে, এটা ছিল আমাদের তোমার লেন্থের দিক দিয়ে। যদি ডায়ার দিক দিয়ে যদি বলি, তাহলে দেখো মেটেরিয়ালটা আমাদের কি, ইনিশিয়াল যে শেপটা কিভাবে ছিল, ধরো এইভাবে আমাদের ইনিশিয়াল শেপটা ছিল। তো আমরা এখানটা কি করলাম, পি ফোর্স দিলাম।
এদিকে পি এবং এদিকে পি ফোর্স আমরা দিয়ে দিলাম। এবং পি ফোর্স দেওয়ার জন্য আমাদের এই যে শেপটা কিরকম হলো, ডিফরমেশন হয়ে এইভাবে চলে এলো, মানে ডায়াটা কি হয়ে গেল, ছোট হয়ে গেল। এই ডায়াটা কত ছিল আমাদের ডি, ছোট হয়ে গিয়ে এই কন্ডিশন এসে পৌঁছলো, মানে যেটা লাল হ্যাজ করে দেখাচ্ছি। তাহলে এই ডায়াটা কত চেঞ্জ হলো, এই ডেল্টা আমাদের তোমার ডেল্টা ডি তে পরিণত হয়ে গেল, মানে ডায়াটা ছোট হয়ে গেল। ঠিক আছে, তাহলে এখানটায় দেখো ফাইনাল ডায়ামিটার, মানে প্রথমে যে ডায়াটা ছিল সেটা কি ছিল না ডি, চেঞ্জ হয়ে কত হলো ডেল্টা ডি। তাহলে এখান থেকে আমি ফাইনাল ডায়া আমরা কি লিখতে পারবো, এই এই যে ডায়াটা থেকে এই ডায়াটাকে আমাকে বাদ দিয়ে দিতে হবে, তাহলে ডি মাইনাস ডেল্টা ডি। ঠিক আছে, তাহলে এখানে আমরা ইনিশিয়াল ডায়ামিটার কি করে বের করবো, দেখো ইনিশিয়াল ডায়ামিটার বের আমাদের কি ছিল ডি, তাহলে এখান থেকে আমি কি করব, ফাইনাল ডায়া মাইনাস ইনিশিয়াল ডায়াটাকে বাদ দিয়ে দেবো। তাহলে ফাইনাল ডায়া ছিল ডি মাইনাস ডেল্টা ডি মাইনাস ডি, এটাকে যদি করে দিই তাহলে আমি কি পাবো ডেল্টা ডি, এইটা পেয়ে যাব। তাহলে আমি কি বলেছিলাম যে ইউনিটলেস, সেই ব্যাপারটা কিন্তু এখানে আসবে। তাহলে দেখো লেটারেল স্ট্রেন ইজিক্যাল টু আমরা কি জানি, এই যে লেটারেল স্ট্রেন ইজিক্যাল টু আমরা জানি, এখান থেকে কি পেয়ে যাব না ডি মাইনাস ডেল্টা ডি মাইনাস ডি বাই ডি। তাহলে এখান থেকে আমরা কি পেয়ে যাব মাইনাস, মানে এই ভ্যালুটা, এই ভ্যালু বাই নিচে ইনিশিয়াল ডায়া। তাহলে এটা দেখো মাইনাস দিয়ে এসছে, যেহেতু আমাদের স্ট্রেন বা তোমার লেটারাল স্ট্রেনের যে রেশিওটা সেটা কি হয়ে যায় এখানে, এই ভ্যালুটা থেকে আমি যদি স্ট্রেনের যদি ডায়ের দিক দিয়ে যদি ভাবি, তাহলে আমি এই লেটারাল স্ট্রেন ইকুয়াল টু কি পেয়ে গেলাম মাইনাস ডেল্টা ডি বাই ডি। যেহেতু আমাদের ইউনিট লেস কোয়ান্টিটি, তাহলে এইটা আমাদের ইউনিট লেস কোয়ান্টিটি যদি হয় তাহলে আমরা ভ্যালুটা কি পাবো ডেল্টা ডি বাই ডি। অনেক জায়গায় দেখবে এই ভ্যালুটাও তোমার দিয়ে থাকে এবং মাইনাস দিয়েও থাকে, কিন্তু মাইনাস দিয়ে থাকলে সেটাকে কিন্তু আমরা অপশনে নেব না। কেন না, একটু আগে আমরা পড়াশোনা করলাম যে স্ট্রেনটা আমাদের কি হয় ইউনিট লেস কোয়ান্টিটি। এটা কিন্তু মোস্ট একটা ইম্পর্টেন্ট একটা পার্ট ইন্টারভিউর জন্য, ইন্টারভিউ দিতে গেলে স্ট্রেন্থোমেটেরিয়াল থেকে এই সব জায়গাগুলো থেকে কিন্তু আমাদেরকে প্রশ্ন জিজ্ঞেস করে। এবং এই যে স্ট্রেনটাকে আমরা এইভাবে লিখি, এইটাকে আমরা, এটা কিসের সিম্বল, এটা হচ্ছে আমাদের এপসাইলন হিসেবে কিন্তু বলা হয়। ঠিক আছে, আবার দেখো এখানটায় এই পার্টটা থেকে আমরা পয়সন রেশিওর ব্যাপারটা একটু বুঝবো। দেখো পয়সন রেশিও মানে কি মিউ, তো মিউ যে রেশিওটা সেটা কি রেশিও না, সেটা হচ্ছে আমাদের লেটারেল স্ট্রেন, সংক্ষেপে লিখছি লেটারেল স্ট্রেন বাই লঙ্গিটিউডিনাল স্ট্রেন, মানে এটাকে এইভাবে লেখা হয় লঙ্গিটিউডিনাল স্ট্রেন। তাহলে দেখো এই যে ভ্যালুটা, এই ভ্যালুটা অনেক জায়গায় তোমাকে এইভাবে দিয়ে দেবে মাইনাস লেটারেল স্ট্রেন বাই লঙ্গিটিউডিনাল স্ট্রেন। তাহলে এখানেও দেখো আমাদের পয়সন রেশিওটা কি হয়ে যায় ইউনিট লেস কোয়ান্টিটি, ইউনিট লেস কোয়ান্টিটি। তাহলে এইখানটা মাইনাসটাকে বাদ দিয়ে দিলে আমাদের কি হয়ে যাবে এইরকম ভ্যালুটা আমাদের চলে আসবে, এই ভ্যালুটা যেহেতু ইউনিটলেস মানে এই মাইনাসটা কিন্তু উঠে যাবে। ঠিক আছে, তো এই দুটো পার্ট কিন্তু আমাদের এখান থেকে তোমাকে জানতে হবে ভালো করে, নাহলে কিন্তু প্রশ্নটা করাটা মুশকিল হয়ে যাবে। এবারে তোমরাই বলো এখানটা তাহলে আমাদের অপশন কি হবে, অ্যান্সার কি হবে, লঙ্গিটিউডিনাল স্ট্রেন না শিয়ার স্ট্রেন না ভলিউমেট্রিক স্ট্রেন না লেটারেল স্ট্রেন। কনসেপ্টটা কি তোমাদেরকে বোঝা গেছে, একবার বলো তোমাকে। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। তাহলে বলো অ্যান্সারটা কি হবে বলো। ভলিউম এন্ড শিয়ার স্ট্রেন, এটা এ হবে টেনশন দেওয়া আনসার। ডি, কেন বলো তো, কেন ল্যাটারাল বলো। স্ট্রেন। একদম তাই, কেন দেখো চেন চেন ডায়া বলে দিয়েছে, তো চেন চেন ডায়া বলতে আমি কি পেলাম এখানে ডেল্টা ডি, আর অরিজিনাল ডায়া কত ছিল ডি, তাহলে এটাকে আমরা কি বলছিলাম, তাই তো লেটারেল স্ট্রেন বলছিলাম, লেটারেল স্ট্রেন বলছিলাম তাই না ডায়ের দিক দিয়ে। এই যে দেখো ব্যাপারটা এখানটা ডায়ের দিক দিয়ে যে যখন বলছিলাম এই যে লেটারেল স্ট্রেন ইকুয়াল টু আমরা কি বললাম তোমার আহ এই যে দেখো ফাইনাল ডায়ার মধ্যে কি আসছিল, এইটা ছিল ফাইনাল ডায়া বাই এটা কি ছিল ইনিশিয়াল ডায়া, সেখান থেকে ইনিশিয়াল ডায়াটাকে আমরা ভাগ করছিলাম ফাইনাল ডায়া মাইনাস ইনিশিয়াল ডায়া। কেন না তোমার এখানে আমাদের ডায়া ছিল ডি, মানে যেহেতু ডায়াটা এখানটায় টেনশন দেওয়ার জন্য বা পুল দেওয়ার জন্য বা এক্সট্রা লোড দেওয়ার জন্য কি হচ্ছিল ডায়াটা ছোট হয়ে গেল, ছোট হয়ে কত
কিসে পরিণত হলো না ডেল্টা ডি পরিমাণে ডায়াটা চেঞ্জ হলো। তাহলে এখানটায় আমরা কি করলাম, এই ফাইনাল যে ডায়া সেখান থেকে ইনিশিয়াল ডায়া বাদ দিলাম এবং ইনিশিয়াল ডায়াটাকে রাখলাম, দিয়ে যে ভ্যালুটা পেলাম সেটাকে আমরা কি বলছিলাম লিটারেল স্ট্রেন, তাই না? এবং এটা এখানে মাইনাস দিয়ে আসছিল, এটা যেহেতু আমাদের ইউনিটলেস কোয়ান্টিটি তাই ডেল্টা ডি বাই ডি, এখানে তাই তো বলেছে ডেল্টা ডি বাই ডি মানে কি লেটারাল স্ট্রেন, এই ডেল্টা ডি বাই ডি মানে কি লেটারাল স্ট্রেন। বোঝা গেছে? প্রত্যেক রিপ্লাই করো, স্যার। স্ট্রেন্থ অফ ম্যাটেরিয়াল এইসব হ্যাঁ কনসেপ্ট না হ্যাঁ বুঝতে পারলে কিন্তু পরীক্ষা হলে কানতে হবে, সোজা কথা। বাকিরা চলো next, দ্বিতীয়ত সেকেন্ড কোশ্চেনটা দেখো, ইয়ং মডিউলাস ইজ দ্য রেশিও, ইয়ং মডিউলাসের রেশিও আমাদের বের করতে হবে কি না নর্মাল স্ট্রেস টু দা, মানে ধরো নর্মাল স্ট্রেস বাই কি হবে দিলে সেটাকে আমরা ইয়ং মডিউলাস বলবো। লঙ্গিটিউডাল স্ট্রেস উইদিন প্রপোর্শনাল লিমিট, longitudinal stress at yield point, normal stress with elastic limit, আর একটা বলে দিয়েছি। তো আমরা এখান থেকে কনসেপ্টটা বুঝি আগে, তারপরে আমরা অপশনের দিকে যাব। দেখো এটা আমরা 2 থেকে 3 রকমের পার্টে কিন্তু আমরা বুঝবো। 3 রকমের পার্টে মানে কি রকম না, একটা হচ্ছে আমাদের হুকস একটা লো দিয়ে দিয়েছে, সেখান থেকে আমরা বুঝবো। ঠিক হুকস ল কি বলছে, হুকস ল বলছে স্ট্রেস ডাইরেক্টলি প্রপোর্শনাল টু স্ট্রেন, এবং এই যে ডাইরেক্ট প্রপোর্শনাল টু স্ট্রেন হলো, স্ট্রেনটা কিন্তু এখানে 2 রকমের কনসেপ্টে কিন্তু আমরা বুঝবো কি না আপ টু, এই যে স্ট্রেনটা ডাইরেক্ট প্রপোর্শনাল টু হলো স্ট্রেন, সেটা কি রকম না আপ টু প্রপোর্শনাল লিমিট, এক নম্বর। দ্বিতীয়ত হচ্ছে কি না উইদিন ইলাস্টিক লিমিট, এই দুটোটা মনে রাখো, একটা হচ্ছে আপ টু প্রপোর্শনাল লিমিট আর একটা হচ্ছে উইদিন ইলাস্টিক লিমিট। তাহলে দেখো এখানটায় এই যে সাইনটা রয়েছে ডাইরেক্ট প্রপোর্শনাল টু, এইটাকে আমরা যদি তুলে দিই তাহলে আমাদেরকে কি করতে হবে, এখানে একটা কনস্ট্যান্ট ভ্যালু আনতে হবে। তাহলে কনস্ট্যান্ট ভ্যালু আনার জন্য আমরা কি করব, এই স্ট্রেস ইজ ইকুয়াল টু একটা কনস্ট্যান্ট ভ্যালু এলো, তারপরে কি দেবো স্ট্রেন। তাহলে এই যে বড় হাতের ইর মতন যেটা দেখালাম, এটা তো এপসাইলন, এই বড় হাতের ই সেটা কি হয়ে যাচ্ছে আমাদের কনস্ট্যান্ট, তাই তো। এবং এই ইটাকে আমরা আর কি বলি না, এটাকে আমরা ইয়ং মডিউলাস বলি, ঠিক আছে। তাহলে দেখো এই যে ইয়ং মডিউলাস ই ইজ ইকুয়াল টু আমরা কি লিখবো নর্মাল স্ট্রেস বাই নর্মাল স্ট্রেন, এই একটা আমরা পয়েন্টে কিন্তু এলাম যে ইয়ং মডিউলাস ইজ ইকুয়াল টু কি নর্মাল স্ট্রেস বাই নর্মাল স্ট্রেন, এভাবে আমরা বুঝতে পারি। আবার এটাকে এইভাবে একটা গ্রাফের মাধ্যমে আমরা বুঝবো যে কি না যখন আমরা মাইল স্টিলের ক্ষেত্রে যখন আমরা টেনসাইল টেস্টের যে পারফর্ম করা হয় ইউনিভার্সাল টেস্টিং মেশিনের মাধ্যমে বা ইউটিএম মেশিনের মাধ্যমে, তখন তার একটা আমরা গ্রাফ পাই। কিরকম গ্রাফ পাই দাদা, না দেখো এইরকম ভাবে আমরা স্ট্রেনের একটা গ্রাফ পাই, এদিকে থেকে স্ট্রেস এবং এদিকে থেকে আমার কি স্ট্রেন। তো এখান থেকে আমরা যে গ্রাফটা পাই সেটা দেখো এইভাবে একটা গ্রাফ আসে, এইভাবে আমরা একটা গ্রাফ পাই। তো সেক্ষেত্রে কিন্তু এখানে একটা স্লোপ থাকে, যেটা হচ্ছে এটা ই স্লোপ বলা হয়, ই স্লোপ বা এটাকে আমরা টেন থিটা স্লোপ বলা হয়, ঠিক আছে। তো এই যে ই স্লোপ বা টেন থিটা স্লোপ, এটাকেও কিন্তু আমরা ইয়ং মডিউলাস হিসেবে কিন্তু রিপ্রেজেন্ট করা হয়, ঠিক আছে। মানে তোমার এই যে বড় হাতের ই, এটা বললাম ইয়ং মডিউলাস, যে কনস্ট্যান্ট ভ্যালুটা আমরা এখানটায় পেলাম, এই যে কনস্ট্যান্ট ভ্যালু, এইটাকে রিপ্রেজেন্ট করা হয়। আর এই যে ইয়ং মডিউলাসকে আমরা আর কি বলতে পারি, মডিউলাস অফ ইলাস্টিসিটিও বোঝানো হয় ইয়ং মডিউলাসকে, তাই না, মডিউলাস অফ ইলাস্টিসিটি এভাবে কিন্তু বোঝানো হয়। আবার দেখো এটাকে এভাবেও বলা হয় যে এই যে ইয়ং মডিউলাস ই, সেটা ডাইরেক্ট প্রপোর্শনাল টু কি হয়ে যায় ইলাস্টিসিটি। আবার এই ইলাস্টিসিটি ডাইরেক্ট প্রপোর্শনাল টু হয় কার সঙ্গে, রেজিস্ট্যান্স টু স্ট্রেচের সাথে, কি রেজিস্ট্যান্স টু স্ট্রেচ, রেজিস্ট্যান্স টু স্ট্রেচ কেন বলছি দেখো রেজিস্ট্যান্স টু স্ট্রেচ, ধরো একটা বডি রয়েছে, ধরো এই একটা রয়েছে আমাদের বডি, ঠিক আছে। এই বডিটাকে আমরা যদি টানি, ঠিক আছে, তাহলে টানলে কি হয়ে যাবে রেজিস্ট্যান্স বেশি দেবে,
কেন এই বলটাকে যদি টানা হয় তাহলে রেজিস্ট্যান্স বেশি দেবে। কেন রেজিস্ট্যান্স বেশি দেবে? না দেখো, রেজিস্ট্যান্স যদি বেশি দেয় তাহলে ইলাস্টিসিটি কি হয়ে যাবে? ইনক্রিজ করবে। কেন? দেখো একটা উদাহরণ হিসেবে তোমাকে বলছি। ধরো স্টিল, স্টিল আর একটা রাবারের গল্প এখানটায় তোমাদেরকে বলি। দেখো রাবারকে আমরা ইজি ভাবে টানতে পারবো না স্টিলকে ইজি ভাবে বলতে পারবো? বলো কেউ একজন। রাবারকে। রাবারকে আমরা ইজি ভাবে টানতে পারবো। দেখো রাবারকে যদি, শোনো আগে শোনো কি বলছি তারপর বলবে। দেখো রাবারকে যদি টানা হয় তাহলে রাবারকে আমরা ইজি ভাবে টানতে পারবো, মানে কি হালকা রেজিস্ট্যান্স দেবে। কার তুলনায়? কম্পারিজন টু স্টিল। আর স্টিলকে আমরা যদি টানি সেটাকে ইজি ভাবে কিন্তু আমরা টানতে পারবো না বা টানা যাবে না। কারণ কি? না এর স্টিলের রেজিস্ট্যান্স কিন্তু বেশি রয়েছে। তাই স্টিল, স্টিলের কি হয়ে যাবে আমাদের, যেহেতু এটাকে ইজি ভাবে টানতে পারছি না, তাই স্টিলের ইয়ং মডিউলাস কি হবে? বেশি হবে। কার কম্পারিজন থেকে? এই রাবারের কম্পারিজন থেকে এর ইয়ং মডিউলাসটা বেশি হবে। এই ব্যাপারটা বোঝা গেছে কি? হুম বলো তাহলে। এই উদাহরণটা থেকে বোঝা গেল কি এই এই যে হুম এটা লিখলাম কেন? ক্লিয়ার প্রত্যেকের? তাহলে বলো, তাহলে এখানটায় আমাদের এই যে ইয়ং মডিউলাস যদি ইনক্রিজ করে, ঠিক আছে, তাহলে আমাদের রেজিস্ট্যান্স অফ স্টেজ কি করবে? ডিক্রিজ করবে না ইনক্রিজ করবে বলো? টেস্ট ইয়ং মডুলাস। ডিক্রিজ এটা যদি করবে না ইনক্রিজ করে ইনক্রিজ করবে? ডিক্রিজ করবে। ডিক্রিজ করবে। কি করে ডিক্রিজ করবে? এইটা থেকে আমরা কি বুঝলাম? স্টিলটা ডিক্রিজ করলো না ইনক্রিজ করলো? ইয়ং মডিউলাস স্টিলের ইয়ং মডুলাস ইনক্রিজ করলো। ইনক্রিজ করলো না ডিক্রিজ করলো? ইয়ং মডুলাসটা না ইলাস্টিসিটি ওটা মানে কমলো। ইয়ং মডেলের বাড়ছে কিন্তু রেজিডেন্সের যেটা ওই রেজিস্ট্যান্স ফোর্সটা ওটা কম নিচ্ছে এগেইনস্টে। রাবারে কম দিচ্ছে। হ্যাঁ, তো স্টিলের বেশি হলো তাহলে এটা তো ইনক্রিজ করবে না? হ্যাঁ কেন? এখন ইয়ং হ্যাঁ মডিউলাস বেশি, তাহলে ইয়ং মডিউলাস হ্যাঁ এখন যদি বাড়ে তাহলে এটাও কি হবে? বাড়বে, হুম তাই না? বাড়বে তো, কম কেন হবে? হুম, কেন? স্টিলের ইয়ং মডিউলাস কি বললাম আমি? বেশি, হ্যাঁ তাই না? তাহলে ইয়ং হুম মডিউলাস বাড়া মানে রেজিস্ট্যান্স টু স্টেজও কি হবে? বাড়বে, বাড়বে। তাই তো। হুম তাহলে বলো এখানে অ্যান্সার কি হবে বলো? নর্মাল স্ট্রেস। ইয়ং মডিউলাস মানে আমি কি বললাম? নর্মাল স্টেজ বাই নর্মাল স্ট্রেন। নর্মাল তাহলে এখানে স্ট্রেংথ। হ্যাঁ দিয়েছে নর্মাল স্টেজ বলে দিয়েছে, তাহলে আর কি হ্যাঁ থাকবে? নর্মাল স্ট্রেন আমরা খুঁজবো। তো তাহলে সি নর্মাল স্টেজ এরটা এখানে হবে। কিভাবে বসে দেখো? একটা নরমাল স্ট্রেন উইথ রিলেটিভ সি হবে। উইদিন প্রপোর্শনাল লিমিট। এটা উইদিন প্রপোর্শনাল লিমিট হবে না কেন? না সেটা আমাদের স্ট্রেস ডাইরেক্ট প্রপোর্শনাল টু স্ট্রেন, এই স্ট্রেনটা তোমার আপ টু প্রপোর্শনাল লিমিট বা উইদিন ইলাস্টিক লিমিট, এটা কিন্তু আমাদের জিজ্ঞেস করেনি। লঙ্গিটিউডাল স্ট্রেন উইথ ইয়েল পয়েন্ট মানে আমাদের ওই গ্রাফের এখান থেকে আসবে, সেটা একটু পরে আসবো, তো সেটাও হবে না। লঙ্গিটিউডাল আর লেটারাইট সেটা আমরা আসছি একটু পরে, ঠিক আছে। এই ডি পয়েন্টটা তো হবে না। তাহলে ইয়ং মডিউলাস আমি যখন বললাম কি বললাম, এইখান থেকে এই নর্মাল সাইনটাকে স্ট্রেস। যদি তুলি তাহলে কনস্ট্যান্ট ভ্যালু আসতো, সেখান থেকে নর্মাল স্পেস বাই নর্মাল স্ট্রেন, তাহলে আমাদের কি হয়ে যাবে? কারেক্ট অ্যান্সার। ওকে, চলো 3 রকম ভাবে বুঝালাম কনসেপ্টটা, অনেকটাই কিন্তু ক্লিয়ার হলো তোমাদের। চলো এরপরে দেখো, এই 3 নম্বর রেকর্ডিং আবার করে দেখবে, তাহলে পুরো ক্লিয়ার হয়ে যাবে। কিছু কিছু এইসব পয়েন্ট গুলো জেনে যেতেই হবে। কেন? দেখো ক্লিয়ারলি তোমাদেরকে বলছি, ধরো যেভাবে নোটিফিকেশন গুলো বেরিয়ে যাচ্ছে, হয়তো 4 থেকে 5 মাসের মধ্যে, রিসেন্ট হয়তো এক মাসের মধ্যে কি 15 দিনের মধ্যে ফুল নোটিফিকেশন দিয়ে দেবে। প্রসেস হয় এক্সাম হতে হতে একটা 3 থেকে 4 মাস, তো 4 মাসের মধ্যে কিন্তু পুরো সেশনটা কিন্তু কভার করা যাবে না, মানে যেসব সাবজেক্ট গুলো আমাদের রয়েছে। তো কিছুটা কমসে কম স্ট্রেংথ মেটেরিয়ালের হালকা যদি কনসেপ্ট নিয়ে যাওয়া যায়, এখান থেকে 1-2টো করে আসতে পারলেও তোমাদের ওয়েটেজটা বাড়বে।
3 নম্বর দেখো কি বলছে, হুইচ অফ দ্য ফলোইং ম্যাটেরিয়াল হ্যাজ এ প্রপার্টি অফ মেলিয়েবিলিটি। তো মেলিয়েবিলিটি আমাদের জিজ্ঞেস করে দিয়েছে, তাহলে এটা আমাদের ম্যাটেরিয়ালের প্রপার্টি সম্পর্কে কিন্তু আমাদেরকে জানতে হবে, নাহলে কিন্তু এই মেলিয়েবিলিটি শুধু যদি পড়ি তাহলে কিন্তু সারাউন্ডিং আর পড়া হবে না। আচ্ছা এখানে দেখো আর একটা এখানটা জিনিস থেকে গেল তোমাদের, এই যে এটা যে বোঝালাম যে ইয়ং মডিউলাস, তো ডায়মন্ডের ক্ষেত্রে ইয়ং মডিউলাসের ভ্যালু কত? ডায়মন্ডের ক্ষেত্রে ইয়ং মডিউলাসের ভ্যালু কত? ইজ ইকুয়াল টু কত? 1200 জিপিএ। এই ডেটাগুলো মনে রেখো। আর স্টিলের ক্ষেত্রে ইয়ং মডিউলাসের ভ্যালু কত? স্টিলের ক্ষেত্রে ইয়ং মডিউলাসের ভ্যালু, এটা প্রত্যেকের জানা উচিত, বলো। 200 জিপিএ। 200 জিপিএ কে আমরা আর যদি মেগা পাস্কেলে যদি নিই তাহলে কি হয়? 2 × 10⁵ এমপিএ, তাই না? আর যদি রাবার বলি, রাবারের ইয়ং মডিউলাসের ভ্যালু হচ্ছে 10 জিপিএ। এই তিনটে কিন্তু ইম্পর্টেন্ট, এই তিনটে ভ্যালু কিন্তু মনে রাখো। মোস্টলি কিন্তু স্টিলটা বহুবার এসছে, ঠিক আছে? চলো এরপরে আমরা নেক্সটে যাই, 3 নম্বরে যেটা বলছিলাম। এখানে দেখো ম্যাটেরিয়ালের কিছু প্রপার্টি রয়েছে, ওই ম্যাটেরিয়াল প্রপার্টি আমরা 6-7টা প্রপার্টি রয়েছে, সেগুলো কিন্তু পড়বো। তো সর্বপ্রথম আমরা পড়বো কি না স্ট্রেংথ। স্ট্রেংথ জিনিসটা কি? স্ট্রেংথ হচ্ছে ধরো এই রয়েছে আমাদের একটা বডি, ঠিক আছে? এই রয়েছে আমাদের একটা ম্যাটেরিয়াল বা এই রয়েছে আমাদের একটা বডি। এই বডির উপরে আমি কি করলাম না ফোর্স দিলাম বা লোড দিলাম, যেটাই তুমি বলতে পারো, বা স্ট্রেস দিলাম, ফোর্স বা স্ট্রেস আমরা দিলাম, ফোর্স বলতে পারো বা স্ট্রেস বলতে পারো, ঠিক আছে? তাহলে ম্যাক্সিমাম স্ট্রেস অবজার্ভ করবে ম্যাটেরিয়ালটা, যে স্ট্রেস বা ফোর্সে, তাকে আমরা বলবো স্ট্রেংথ। মানে দেখো এই যে ম্যাটেরিয়ালটা তুমি দেখতে পাচ্ছ, এই ম্যাটেরিয়ালের উপরে আমরা কিলাম ফোর্স দিলাম, কতক্ষণ দেব না যতক্ষণ না ম্যাটেরিয়ালটা ব্রেক করছে, ঠিক আছে? দেখা গেল যে এই পয়েন্টে ম্যাটেরিয়ালটা এমন একটা লোড এলো, সেই লোডের কারণে ম্যাটেরিয়ালটা কি করলো না ব্রেক করে গেল। ব্রেক করার আগের মুহূর্ত পর্যন্ত ম্যাটেরিয়ালটা সহ্য করছিল লোডটা, সেইটাকে আমরা কি বলবো স্ট্রেংথ। বোঝা গেছে? ঠিক ব্রেক করার আগের মুহূর্ত পর্যন্ত যে লোডটা ছিল, যে লোডটা সহ্য করছিল, সেটাকেই বলা হবে স্ট্রেংথ। ব্রেক করার পরেরটাকে হুম, নেওয়া হবে না। ক্লিয়ার? হুম, স্ট্রেংথ কি জিনিস clear। বোঝা গেছে? হ্যাঁ, বাকিরা? ব্রেক করার আগের মুহূর্তে যে লোডটা পড়ছিল সেটাকে স্ট্রেংথ বলছি, তাই তো? হ্যাঁ, যেটা সহ্য করতে পারছিল, আর সহ্য করতে পারলো না, ব্রেক আচ্ছা, করে গেল। আচ্ছা, ঠিক তো আছে। একজন একজন মানুষ 50 কেজি ধানের বস্তা নিয়ে যেতে পারে, ওকে 50 কেজি ধানের বস্তা দিয়ে দেওয়া হলো। তো তাকে বলা হলো যে 1 কিলোমিটার রাস্তা রানিং করতে, ঠিক আছে? ও যাচ্ছে, যাওয়ার পর অর্ধেক যাওয়ার পর দেখা গেল যে ও আর নিতে পারছে না, তবুও জোর জবরদস্তি ভাবে যাচ্ছে। আরো কিছুটা গেল, ধর 800 মিটার গেল, 800 মিটার যাওয়ার পরে ও আর যেতে না পেরে ওখানটায় ফেলে দিল। মানে খুব চাপের মধ্যেও যাচ্ছিল, তারপরে অতিরিক্ত চাপ হওয়ার কারণে ও ফেলে দিল। তো সেই মুহূর্তে যে লোডটা সহ্য করছিল সেটাকেই বলবো আমরা স্ট্রেংথ। হুম, বোঝা বুঝতে গেছে? পারছি। ঠিক আছে চলো। তো সেখানে তো আর ধানের বস্তা হবে না, সেখানে তোমাকে মেটেরিয়াল দিয়ে বোঝাতে হবে, ফোর্স বা স্ট্রেস দিয়ে তোমাকে বোঝাতে হবে, ঠিক আছে? চলো এরপরে হচ্ছে যে দ্বিতীয়ত যেটা আমরা পড়বো, সেটা হচ্ছে কি ইলাস্টিসিটি। ইলাস্টিসিটি কি না, ধরো একটা বডি রয়েছে, ধরো এই একটা আমাদের বডি রয়েছে, ঠিক আছে? এই বডিটাকে আমরা কি করলাম না ফোর্স দিলাম, এইভাবে ধরো টেনসাইল ফোর্স দিয়ে দিলাম, বা কোনো এক্সটার্নাল লোড আমরা অ্যাপ্লাই করলাম, ধরো এখানে আমরা পি ফোর্স এক্সটার্নাল ফোর্স আমরা অ্যাপ্লাই করলাম, ঠিক আছে? অ্যাপ্লাই করার জন্য এই বডিটা কি হবে, ডিফরমেশন দেখা দেবে। ডেফিনেটলি এখানটা আমাদের কি দেবে, ডিফরমেশন দেখা দেবে। এই কালো হেজটা আমাদের কি হলো না ডিফরমেশন দেখা দিল, ঠিক আছে? তো ডিফরমেশন দেওয়ার পরে আমরা কি করলাম না এই লোডটাকে আমরা কি করব না তুলে দিলাম। যেই তুলে দিলাম, ম্যাটেরিয়ালটা কি হলো, ঠিক আগের অবস্থায় আবার ফিরে চলে এলো, আগের অবস্থায় ফিরে চলে এলো, ঠিক আছে? এইভাবে লোডটা দিয়েছিলাম পি ফোর্স দেওয়ার পরে কি হলো না ম্যাটেরিয়ালটা আমাদের ডিফরমেশন হয়ে এইরকম কন্ডিশনে এলো, যেই লোডটা তুলে দিলাম আবার আগের অবস্থায় ফিরে চলে এলো। এটাকেই আমরা কি বলছি না ইলাস্টিসিটি। বোঝা গেছে?
হ্যাঁ তো বুঝলাম। বলো বাকিরা। ইলাস্টিসিটি মানে কি স্ট্রেচটাকে কি বোঝাচ্ছে, স্ট্রেচিং পাওয়ারটা? না না, দেখো বলছি, এই ম্যাটেরিয়াল রয়েছে, এই ম্যাটেরিয়াল আমরা কি করলাম, লোড দিলাম, মানে তোমার হুম এক্সটার্নাল লোড আমরা দিলাম, কি না পি ফোর্সের এক্সটার্নাল ফোর্স দিলাম, ঠিক আছে। ফোর্স যেই দিলাম তখন এই যে ম্যাটেরিয়ালটা ছিল এইরকম, ঠিক আছে, এটা বেড়ে গেল, ঠিক আছে, এরকম ভাবে কিন্তু ডিফরমেশন হয়ে গেল। আবার নিয়ে যাবো একটু। আবার এই ফোর্সটা যখন তুলে দিলাম তখন এই যে ডিফরমেশন হয়ে গেছিল, এটা আবার কি হয়ে গেল না এই আগের অবস্থায় ফিরে এলো। হুম মানে ধরো তুমি একটা রাবারকে তুমি দুদিকে ফোর্স দিয়ে টানলে, রাবারটা হ্যাঁ হুম বেড়ে যাবে। যেই তুমি হুম তুমি তো শক্তিতে টানলে, সেই হালকা হোক বা জোরে হোক তুমি টানলে বেড়ে গেল। তুমি যে আবার ছেড়ে দেবে, রাবারটা আগের যে অবস্থা ছিল সেই আগের অবস্থায় চলে এলো, সেটাকেই আমরা বলছি ইলাস্টিসিটি। আচ্ছা। ঠিক আছে। তারপর দেখো 3 নম্বরে যেটা আমরা পড়বো সেটা হচ্ছে কি না প্লাস্টিসিটি। প্লাস্টিসিটি জিনিসটা কি না, প্লাস্টিসিটি হচ্ছে আমাদের ইলাস্টিসিটির অপোজিট। মানে সেটা কিরকম না, এই রয়েছে আমাদের বডি, এখানেও কিন্তু সেভাবে আমরা ফোর্স দিলাম, ধরো পি ফোর্স দিলাম, পি ফোর্স দেওয়ার কারণে এটা কি হলো না ডিফরমেশন হবে। যে এক্সটার্নাল ফোর্স দেবো এইভাবে ডিফরমেশন হবে, এটা এই লাল হ্যাঁ যেটা করছে এটা ডিফরমেশন হলো, ঠিক আছে। ডিফরমেশন হওয়ার পর এই যে এক্সটার্নাল যে ফোর্সটা দিচ্ছিলাম এই ফোর্সটাকে আমরা তুলে দিলাম। যেই ফোর্সটাকে তুলে দিলাম, তুলে দেওয়ার পর এটা কিন্তু সেই অবস্থায় কিন্তু থেকে গেল, পার্মানেন্টলি থেকে গেল, সেটা কিন্তু আর আগের অবস্থায় ফিরে গেল না, সেটাকেই বলবো আমরা প্লাস্টিসিটি। ইলাস্টিসিটি হচ্ছে আবার আগের অবস্থায় ফিরে যাচ্ছিল, কিন্তু প্লাস্টিসিটির ক্ষেত্রে সেটা কিন্তু আর আগের অবস্থায় ফিরে গেল না, যেই ডিফরমেশন হলো সেই ডিফরমেশনের অবস্থায় কিন্তু থেকে গেল, সেটাকেই বলছি প্লাস্টিসিটি। বোঝা গেছে কিনা বলো। বাকিরা অ্যান্সার দাও, বাকিরা রিপ্লাই করো, বুঝবো কি করে তোমরা বুঝতে পারছো হ্যাঁ কিনা। clear. প্লাস্টিসিটি কি বোঝা গেছে? হ্যাঁ বুঝে গেছি। প্লাস্টিক ঠিক আছে। এরপরে দেখো 4 নম্বরে প্লাস্টিক যেটা পড়বো সেটা হচ্ছে ডাক্টিলিটি। ডাক্টিলিটি কি না, ধরো একটা মেটেরিয়াল রয়েছে, ধরো এই একটা মেটেরিয়াল রয়েছে, এই একটা আমাদের মেটেরিয়াল রয়েছে, ঠিক আছে। এই মেটেরিয়াল আমরা কি করবো না এক্সটার্নাল লোড অ্যাপ্লাই করবো, এইখানটা এক্সটার্নাল ধরো পি ফোর্সের এক্সটার্নাল লোড আমরা দিয়ে দিলাম। যেই দিলাম, লোড অ্যাপ্লাই করার পর মেটেরিয়ালের মধ্যে কি হবে, ডিফরমেশন হয়েই যাবে। মানে এই লোড দেওয়ার পর কন্টিনিউ কিন্তু এটা এরকম ভাবে কিন্তু ডিফরমেশন হয়ে যাচ্ছে, কন্টিনিউয়াসলি ডিফরমেশন হতেই রয়েছে। যেই আমরা এই লোডটাকে তুলে দেবো তখন এইটা কি হবে বলতো, একটা থিন ডায়াতে পরিণত হয়ে যাবে, মানে আগের অবস্থায় তো আসবে না, একটা পাতলা প্লেটের মতন থিন ডায়া, এই টার্মটা মনে রাখতে হবে, থিন ডায়াতে পরিণত হয়ে যাবে, ঠিক আছে। তো সেটাকেই আমরা বলবো ডাক্টিলিটি। বোঝা গেছে কি, মানে পাতলা প্লেটের মতন তৈরি হয়ে যাবে, কন্টিনিউয়াসলি এইভাবে ডিফরমেশন হচ্ছিল। ডিফরমেশন চলাকালীন আমি কি করলাম না ফোর্সটাকে তুলে দিলাম, তখন আর ডিফরমেশন হবে না, কিন্তু একটা পাতলা প্লেটে পরিণত হয়ে যাবে। বোঝা গেছে? হ্যাঁ নেক্সট হ্যাঁ, এখান এখান থেকে যে প্রশ্নটা আসে, এই ডাক্টিলিটিতে তোমার স্ট্রেনের ভ্যালুটা কত, এখানে স্ট্রেনের ভ্যালু তোমার হবে কত না মোর দেন 5%। পয়েন্টটা কিন্তু তোমাকে মনে রাখতে হবে, মোর দেন 5%। আর এর এক্সাম্পল হিসেবে যদি বলি তখন স্টিল বলতে পারবো আমরা, স্টিল, অ্যালুমিনিয়াম বলতে পারবো, এগুলো হচ্ছে ডাক্টিলিটি ম্যাটেরিয়াল। কিন্তু কংক্রিট, কংক্রিট কিন্তু ডাক্টিলিটি ম্যাটেরিয়াল নয়। কেন নয় সেগুলো আমরা পরের ক্লাসে পড়বো, এটা সম্পর্কে অনেক এক্সপ্লেন রয়েছে, অনেক বড় রিজন রয়েছে কেন না, ঠিক আছে। তো সেটা দিকে আমরা পরে আসবো, তখন কিন্তু এই কনসেপ্টটাও তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। ওকে, চলো এরপরে আমরা আসবো, আচ্ছা এরপরে আমরা যেটা আসবো 5 নম্বরে, সেটা হচ্ছে কি ব্রিটেলনেস। ব্রিটেলনেস জিনিসটা কি, ব্রিটেলনেস হচ্ছে তোমার ডাক্টিলিটির অপোজিট। মানে ম্যাটেরিয়ালকে আমরা থিন প্লেটে, এই যে রয়েছে তোর এই যে ম্যাটেরিয়ালটা ছিল, আমরা কি করছিলাম এক্সটার্নাল ফোর্স দিয়েছিলাম, দিয়ে এটাকে, এটা কি হলো ডিফরমেশন হওয়ার কারণে একটা থিন ডায়াতে পরিণত হচ্ছিল,
সেটাকে আমরা বলছিলাম ডাক্টিলিটি। কিন্তু ব্রিটেলনেস এর ক্ষেত্রে আমরা কি করছি, এই থিন ডায়াতে পরিণত করতে চাইছি, কিন্তু মেটেরিয়ালটা কি হচ্ছে না থিন ডায়াতে পরিণত হতে দিচ্ছে না, এটা কি হচ্ছে ব্রেক করে যাচ্ছে। এটা কি হচ্ছে থিন ডায়াতে পরিণত হতে দিচ্ছে না, এরকম ব্রেক করে গেল, সেটাকে আমরা কি বলবো ব্রিটেলনেস। এখানে এক্সাম্পল হিসেবে যদি তোমাকে যদি বলি, তাহলে হয়ে যাবে গ্লাস। গ্লাসকে যদি আমি পাতলা করতে চাই, একটা গ্লাসকে, সেটা কি পাতলা হবে? হবে না, ভেঙে যাবে। ঠিক আছে, মোস্ট একটা ইম্পর্টেন্ট তোমার যে এক্সাম্পলটা হবে এখানটা গ্লাস। তারপর হচ্ছে কংক্রিট, রাবার, এগুলো হচ্ছে ব্রেক। রাবারকে তুমি যদি টানো, টানতে টানতে এমন একটা কন্ডিশন আসবে রাবারটা ছিঁড়ে যাবে। কংক্রিট করলে ভেঙে যাবে। এগুলো হচ্ছে তোমার ব্রিটেলনেস ম্যাটেরিয়াল। তো এই ব্রিটেলনেস থেকে আরেকটা প্রশ্ন আসে, ঠিক আছে, কি প্রশ্ন আসে না তোমার এখানে ইলংগেশনের ভ্যালুটা কত হয়ে যায়, স্ট্রেনের ইলংগেশনের ভ্যালু তোমাদের হয়ে যাবে <5%। ঠিক আছে, তো ডাক্টিলিটির ক্ষেত্রে ভ্যালুটা কত কি বললাম, <5%। ঠিক আছে, আর এখানে হয়ে যাবে <5%। এই ভ্যালু গুলো মনে রাখো, এইগুলো কিন্তু ইন্টারভিউর প্রশ্ন। অনেকে বলছে ইন্টারভিউর জন্য ক্লাস করাও, ইন্টারভিউর জন্য ক্লাস করাও, এই কনসেপ্ট গুলো থাকলে তোমাকে ইন্টারভিউর জন্য আলাদাভাবে পড়ার দরকার নেই। এই ছোট ছোট পয়েন্ট গুলো তোমাকে জানতে হবে। তোমাকে বলে দেবে থিন ডায়াতে পরিণত করা হবে, তখন সেটাকে কি বলে, ডাক্টিলিটি। থিন ডায়াতে পরিণত করতে চাইছি, তখন ব্রেক করে গেল, তাকে আমরা কি বলবো, ব্রিটেলনেস। ঠিক আছে, তারপরে হচ্ছে তোমাকে বলে দেবে কংক্রিট ডাক্টিলি তোমার ডাক্টিলিটি নয় কেন। ঠিক আছে, বা তোমাকে আবার বলে দেবে গ্লাস ব্রিটেলনেস, তার যে ইলংগেশনের ভ্যালু কত। ঠিক আছে, মানে ব্রিটেলনেস এর ক্ষেত্রে ইলংগেশনের ভ্যালু কত স্ট্রেনের, তখন তোমাকে বলতে হবে <5%। ছোট ছোট পয়েন্ট এইভাবে কিন্তু কিন্তু মেটেরিয়াল থেকেই আসবে। আর এই কনসেপ্ট গুলো থাকলে অ্যান্সারটা কিন্তু করা যায়। ঠিক আছে, এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে মেলিয়েবিলিটি। এক মিনিট, এটা হচ্ছে কি মেলিয়েবিলিটি 6 নম্বরে, যেটা আমাদের প্রশ্নতে রয়েছে। মেলিয়েবিলিটি জিনিসটা কি না, দেখো মেলিয়েবিলিটি জিনিসটা হচ্ছে এমন একটা মেটেরিয়াল, ঠিক আছে, যেটাকে আমরা পিটিয়ে পিটিয়ে পাতলা একটা প্লেটে পরিণত করব। মানে ধরো এই একটা মেটেরিয়াল বলছে, এই একটা মেটেরিয়াল, এটাকে আমি ধরো এই একটা হামার নিয়ে নিলাম, হামার দিয়ে এটাকে পিটিয়ে পিটিয়ে একটা পাতলা প্লেটে পরিণত করে দিলাম। ঠিক আছে, তো সেটাকে আমরা বলবো মেলিয়েবিলিটি। কিন্তু এক্ষেত্রে কি হবে বলতো, ফ্লেক্সচার হবে না, এটা কিন্তু ভাঙবে না বা কোনো ক্র্যাক হবে না, এটাকেই বলবো মেলিয়েবিলিটি। কিন্তু ব্রিটেলনেস এর ক্ষেত্রে আমরা কি জানলাম, এটা ব্রেক করবে, কিন্তু মেলিয়েবিলিটির ক্ষেত্রে কি হবে না, এটা ব্রেক করবে না, উইদাউট ফ্লেক্সচার হতে হবে, কোনো ক্র্যাক আসবে না। যেমন হচ্ছে তোমার কপার বা তোমার সিলভার, এগুলো হয়ে যাচ্ছে আমাদের মেলিয়েবিলিটি। বোঝা গেছে? উইদাউট স্যার ফ্লেক্সচার কোনো মনে হয় না মেটেরিয়াল মিলিবিলিটিটা যেটাকে আমাদের আমরা বলে বলবো দিবেন। মেলিয়েবিলিটি হচ্ছে এমন একটা মেটেরিয়াল আমরা নিলাম, ধরো এই একটা মেটেরিয়াল নিলাম, ঠিক আছে, হ্যাঁ। এই হুম। মেটেরিয়ালটাকে আমি হামার দিয়ে বা তোমার যে কোনো একটা জিনিস দিয়ে এমন ভাবে পেটাবো, পিটিয়ে পিটিয়ে হুম। এই যে মেটেরিয়ালটা, হুম। এই মেটেরিয়ালটাকে আমি একটা ছোট প্লেটে পরিণত করব বা একটা পাতলা প্লেটে পরিণত করব। ঠিক আছে, হ্যাঁ। বা টিনের মতো একটা পাতলা প্লেট আমরা পরিণত করব, তখন সেটাকে বলবো মেলিয়েবিলিটি। কিন্তু এখানে একটা কন্ডিশন রয়েছে, কি কন্ডিশন না, উইদাউট ফ্লেক্সচার হতে হবে, এটা ভাঙা আচ্ছা, যাবে না। যেমন ঠিক। ব্রিটেলনেস এর ক্ষেত্রে আমরা থিন ডায়াতে পরিণত করতে যাচ্ছিলাম, কিন্তু সেক্ষেত্রে কি হচ্ছিল, এখানটায় ভেঙে যাচ্ছিল, তাই তো, ব্রেক করছিল। কিন্তু এক্ষেত্রে মেলিয়েবিলিটির ক্ষেত্রে হচ্ছে উইদাউট ফ্লেক্সচার, কোনো ক্র্যাক আসবে না। যেমন কপারকে তুমি মুড়বে, ইয়ে করবে, সিলভারকে ভাঙবে না। এটাই হয়ে যাচ্ছে মেলিয়েবিলিটি। বলো, কোথাও যদি আটকায় বলো, তাহলে ডবল ডিবেট ক্লিয়ার করবো ক্লিয়ার। প্রত্যেকের। হ্যাঁ, হুম। আমারটা মানে সংকোচ কেউ করো না, কেন তোমাদের কনসেপ্ট ক্লিয়ার জন্য ফিস দিয়ে তোমরা এখানটায় এসছো। কেউ বুঝতে না পেরে না বলে চলে গেলে তোমাদের লস। একবারের জায়গায় 10 বার বলবো, অসুবিধা নেই আমার। আচ্ছা, বলছি বিটারনেসে ভেঙে যাবে তাই তো? হ্যাঁ, ব্রিটেলনেসটা ভেঙে যাবে, ব্রেক করবে। আচ্ছা, আর যেমন ডাক্টিলিটিটা? ডাক্টিলিটি হচ্ছে আমরা থিন প্লেটে, মানে একটা তোমার থিন ডায়াতে আমরা পরিণত করছি। আচ্ছা, তাহলে ওটার এক্সাম আমি কি দেব? স্টিল? স্টিল অ্যালুমিনিয়াম বললাম তো একটু আগে, স্টিল অ্যালুমিনিয়াম। আচ্ছা,
আর কিন্তু বিটারনেসের কংক্রিট হবে না, ক্ষেত্রে গ্লাস, তাই? গ্লাস, কংক্রিট, রাবার। ঠিক আছে। ঠিক আছে, এরপরে দেখো একটা রয়েছে, এখানটায় এইখানটায় করে দিই, বলে দিই, যেটা হচ্ছে তোমার টাফনেস। টাফনেস জিনিসটা কি বোঝো? টাফনেস হচ্ছে ধরো এই একটা মেটেরিয়াল রয়েছে, ঠিক আছে, এই মেটেরিয়াল উপরে আমি কি করলাম, হার্ডেন লোড দিলাম। সাডেন একটা লোড বা ইমপ্যাক্ট লোড, যেটা আমরা ইমপ্যাক্ট লোড বা সাডেন লোড এটা আমরা পড়বো হাইওয়ে ইঞ্জিনিয়ারিং এ, টাফনেসের হ্যাঁ, ব্যাপারটা, সেটা আপনি ঠিক আছে। হ্যাঁ, তো এই ধরো মেটেরিয়ালটা রয়েছে, এর উপর আমি কি দিলাম না সাডেন লোড বা ইমপ্যাক্ট লোড দিয়ে দিলাম। তখন এই যে মেটেরিয়ালটা কত ভালো রেজিস্ট করবে সেটাকে আমরা বলবো টাফনেস। বোঝা গেছে? স্যার আমরা ব্রিকের ক্ষেত্রেও তো এটা টাফনেস টেস্ট করা হয়তো, একটা ফিজিক্যালি ইয়ে করার জন্য, স্ট্রেংথ টেস্ট করার জন্য। সেই টেস্টটা হচ্ছে তোমাকে এখানে আমরা হামার দিয়ে মারবো, উপর থেকে ছাড়বো, তো ছাড়তে হ্যাঁ, ছাড়তে 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 একটা কন্ডিশন আসবে যে লোডটার জন্য এই মেটেরিয়ালটা ব্রেক করবে, সেটাই হয়ে যাচ্ছে আমাদের টাফনেসের, সেটা আলাদা ব্যাপার। এক্ষেত্রে আলাদা ব্যাপার, এক্ষেত্রে হঠাৎ করে লোডটা দেবো, তো এই মেটেরিয়ালটা কতটা লোড, মানে কত ভালো লোডটা রেজিস্ট করতে পারছে, সেটাকেই বলবো টাফনেস। শিল্পা, বুঝতে পারলে? হুম। ঠিক আছে, আর একটা রয়েছে ফটিগিউ। সেটা কি বলতো, না সেটা হচ্ছে তোমার সাইক্লিক লোডিং আসবে এতে। সাইক্লিক, তোমার সাইক্লিক লোডিং আসবে, ঠিক আছে, তাতে যে স্ট্রেংথটা তোমার রিডিউসিং হবে সেটাকে আমরা বলবো ফটিগিউ। এই সাইক্লিক, সাইক্লিক এখানে টার্মটা তোমাদের লিখে দিই, এই যে সাইক্লিক, সাইক্লিক লোডটা বলতে কি বোঝাবো বলতো? কেউ জানো সাইক্লিক লোড? না। সাইক্লিক লোড হচ্ছে যেমন ব্রিজ, ধরো এই একটা ব্রিজ রয়েছে, এর উপরে আমাদের গাড়ি পাস করছে, গাড়ি যখনই যাচ্ছে তখন সেটাই ব্রিজের উপরে একটা স্ট্রেংথ আসবে, একটা স্ট্রেংথ আসবে, তো ব্রিজের উপরে যখন গাড়ি পাস করবে আসবে, যেই গাড়িটা পাস করে চলে যাবে এই স্ট্রেংথটা কি হয়ে গেল, রিমুভ হয়ে গেল। আবার গাড়ি আসবে, আবার তোমার স্ট্রেংথ হচ্ছে, আবার গাড়ি চলে গেলে আবার স্ট্রেংথটা রিডিউসিং হয়ে যাচ্ছে। এই যে রিডিউসিং হচ্ছে সেটাকে আমরা বলবো ফটিগিউ। ফটিগিউ যদি উদাহরণ যদি বলে তাহলে তোমাকে এই ব্যাখ্যাটা দিতে হবে, ব্রিজের ক্ষেত্রে যে লোডটা আসবে সেটাকে আমরা বলবো ফটিগিউ। এই সাইক্লিক লোডের সম্পর্কে একটা প্রশ্ন রয়েছে, ঠিক আছে, তো বোঝা গেছে কি? বলো। হ্যাঁ ছটা না স্যার, বুঝতে সাতটা পেরেছি। পয়েন্ট বললাম, সাতটা না আটটা পয়েন্ট বললাম, যদি বোঝা, যদি ক্লিয়ার হয় তাহলে বলো, হ্যাঁ তাহলে ক্লিয়ার। বলো অ্যান্সার কি এখন। তাহলে মেলিয়েবিলিটি এটা মানে কি কপার। বললাম, মেলিয়েবিলিটি, মেলিয়েবিলিটি ডেফিনেশনটা কি বললাম বলো, মানে কনসেপ্টটা কি বললাম? যেটাকে পিটিয়ে পিটিয়ে মানে ভাঙবে না, পাতলা থিন হ্যাঁ, একটা এবার প্লেটে পরিণত করবে। ক্র্যাক আসবে না, জিনিসটা থিনের পাতলা হয়ে মতো যাবে। একটা প্লেটের মতো। হ্যাঁ, কপার বা সিলভার। তো এখানটা দেখো, এটা কপার। ব্রিক তো হবে না, ব্রিক তো ভেঙে যাবে, কংক্রিট ভেঙে যাবে, হুম। সিমেন্ট তো হবে না, কপার। তাহলে কি হবে? কপার। কপারের জায়গায় যদি তোমাকে যদি সিলভার বলতো তাহলে হ্যাঁ, হতো। সিলভার হবে। তাহলে সিলভারও হতো আমাদের মেলেবিলিটির উদাহরণ। দেখো, মেটেরিয়ালের মধ্যে এতগুলো, এই 8টা পয়েন্ট তোমাকে বললাম, 8টা পয়েন্টের মধ্যে মেলিয়েবিলিটি এখানটায় দিয়েছে। তোমাকে হয়তো এনএস নির্মাণ সহায়কের এক্সাম দিতে যাবে, সেখানে তোমাকে বলে দিল এই ফটিগিউ বলে দিল, যে সেখানটায় দিয়ে এক্সাম্পল হিসেবে দিয়ে দিল ব্রিজ। ঠিক আছে, তাহলে এই যে কনসেপ্টটা যদি না থাকে তাহলে কিন্তু সেখানটা তুমি করতে পারবে না। শুধু প্রশ্ন উত্তর পড়ে গেলে জীবনে এখনকার মার্কেটে চাকরি পাওয়া যাবে না, এইটুকু তো বলে দিলাম। পুরো সারাউন্ডিং জানতে হবে, ডোমেন জানতে হবে। পয়সন রেশিও টু এখন স্টিল, স্টিলের আছে লেস দেন 5। লেস দেন 5 তো জানলে হবে না, তুমি স্টিল মুখস্থ হয়ে গেছে বলে দিল, যদি লাইলন বলে তখন কি করবে? বলো, লাইলন হলে কত? লাইলন লাইলানটা তো মানে অনেকদিন ভুলে গিয়েছে, মনে হয় 2 আছে, 2 না 3 কিছু একটা। মুখস্থ দিতে ছেড়ে দাও, কনসেপ্ট ভাবে বুঝো। ঠিক আছে, দেখো, পয়সন রেশিও অফ স্টিল, স্টিলের পয়সন রেশিও ইলাস্টিক রেঞ্জে তোমাকে জিজ্ঞেস করেছে, তো পয়সন রেশিও এখানটা লিখে দিই। পয়সন রেশিওকে আমরা কি বলি, মিউ, তাই তো। তো মিউর রেশিও তো কি, বলো মিউ?
একটু আগে বললাম লেটারাল স্ট্রেন বাই লঙ্গিটিউডিনাল স্ট্রেন, তাই তো? হুম। স্ট্রেন বাই লঙ্গিটিউডিনাল স্ট্রেন, তাই না? তো এখান থেকে তোমাকে যদি বলে যে লেটারাল স্ট্রেন যদি বলে তাহলে কি হবে? এই লঙ্গিটিউডিনাল স্ট্রেন বাই মিউ, তাই তো? এটা একটা। হুম। আর একটা এখান থেকে যেটা আছে যে ইঞ্জিনিয়ারিং মেটেরিয়ালের ক্ষেত্রে, ঠিক আছে, ইঞ্জিনিয়ারিং মেটেরিয়ালের ক্ষেত্রে মিউর ভ্যালু কত, বা এই ইঞ্জিনিয়ারিং মেটেরিয়ালের ক্ষেত্রে হ্যাঁ পয়সন রেশিওর রেঞ্জ কত হয়, এই মিউর রেঞ্জ কত কেউ বলতে পারবে? ইঞ্জিনিয়ারিং মেটেরিয়ালের ক্ষেত্রে এটা হচ্ছে তোমার ভুলে গেছি। 0 to 0.5, 0 to 0.5, ঠিক আছে? এটা কিন্তু ইম্পর্টেন্ট বলে দিলাম। যে ডেটাগুলো তোমাদের দিচ্ছি ওইগুলো যদি মনে রেখে পরীক্ষা হল পর্যন্ত যেতে পারো, তারপরে ভুলে যাও অসুবিধা নেই। পরীক্ষা হল পর্যন্ত যদি মনে রেখে যেতে পারো, তোমাদের মানে রিটিন কেউ আটকাতে পারবে না, ক্লিয়ার হবেই যদি মনে রাখতে পারো। আর এই যে এটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালের ক্ষেত্রে এই ভ্যালুটা 0 to 0.5। যদি তোমাকে জেনারেল রেঞ্জ বলে তখন এই মিউ রেঞ্জটা কত হয়ে যাবে? জেনারেল রেঞ্জ পয়সন রেশিওর এটা হচ্ছে -1 থেকে 0.5, ওকে? এই ভ্যালুটা হবে সেখানটায়। আর আর যেটা ছিল এখানটায় এই যে স্টিল, প্রথমে আমি তোমাদেরকে বলবো অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে যে ভ্যালুটা সেটা হচ্ছে 0.33, ঠিক আছে? তারপরে হচ্ছে তোমার গ্লাসের ক্ষেত্রে কত? 0.01 থেকে 0.05, ঠিক আছে? তারপরে হচ্ছে কংক্রিটের ক্ষেত্রে হচ্ছে কত? 0.1 থেকে 0.2, ঠিক আছে? তারপরে হচ্ছে কাস্ট আয়রনের হচ্ছে তোমার 0.23 থেকে 0.27। তারপর হচ্ছে তোমার রাউট আয়রন, ঠিক আছে? রাউট আয়রনের ক্ষেত্রে যে ভ্যালুটা আসবে সেটা হচ্ছে তোমার 0.3, ঠিক আছে? তারপর হচ্ছে কপারের ক্ষেত্রে কত? 0.33 থেকে 0.36। তারপরে লাইলনের হচ্ছে কত বললাম বলো? একটু আগে বললাম লাইলনের কত? বিজয় বলো লাইলনের কত? এটা 0.40। রাবারের ক্ষেত্রে কত হবে? রাবারের হচ্ছে 0.45 থেকে 0.50, ঠিক আছে? তারপরে তোমার ব্রাশের ক্ষেত্রে হচ্ছে 0.34। ব্রোঞ্জের ক্ষেত্রে কত? ব্রোঞ্জের ক্ষেত্রে সেই একই 0.34। দুটো যদিও একই জিনিস, ঠিক আছে? তো এতগুলো কিন্তু ভ্যালু মনে রাখতে হবে। তো এখান থেকে বেশিরভাগ আমাদের ওই কোথায় চলে গেলো? স্টিলটা আছে, ঠিক আছে? এখানটা স্টিল চলে গেছে। স্টিলের ক্ষেত্রে 0.25 থেকে 0.33, এটা হচ্ছে স্টিল। 0.25 থেকে 0.33। তাহলে দেখো এতগুলো ভ্যালু তোমাকে জানতে হবে। অ্যালুমিনিয়ামের হচ্ছে 0.33, গ্লাসের ক্ষেত্রে 0.01 থেকে 0.05, এইভাবে সাজিয়ে নেবে, ঠিক আছে? ছোট থেকে বড় ভাবে সাজিয়ে নেবে, দিয়ে মুখস্থ করে নেবে। তারপর দেখো কংক্রিটের হচ্ছে 0.1 থেকে 0.2, কাস্ট আয়রন 0.2 থেকে 0.27, রাউট আয়রন 0.3, কপারের 0.33 থেকে 0.36, লাইলনের হচ্ছে 0.40, রাবারের হচ্ছে 0.45 থেকে 0.50। তারপরে ব্রোঞ্জ বা ব্রাশের ক্ষেত্রে হচ্ছে কত? 0.34। আর স্টিলের হচ্ছে, এটা তো মোস্ট ইম্পর্টেন্ট, স্টিলের হচ্ছে 0.25 থেকে 0.33। তাহলে আমাদের এখানটায় অ্যান্সার কি হবে? বাকি কারা আছে? সুমন সরকার বলো দেখি কি হবে অ্যান্সার। তোমার মাইক্রোফোনটা অন করে বলো কি হবে অ্যান্সার। ABCD কোনটা হবে? রামকৃষ্ণ বলো। ডি হবে। কিসের D কোনটা হবে?
ডি হবে সেটা ডি। ডি। 0.4 কার? লাইলন, তাই না? আর এই 0.3 তো কার? 0.3 0.3 কার হবে? রাউট আয়রন, তাই না? রাউট আয়রন হয়ে যাবে এটা। আর 0.5, এই 0.5টা কার হবে? রাবার। 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 না, রাবারের রেঞ্জটা কত? 0.45 থেকে 45 to 0.5। 0.50। হ্যাঁ, এইভাবে মনে রাখতে হবে। একটা অপশন ধরলে হবে না, এখান থেকে দেখো শুধু যদি 4টে অপশনও যদি ধরো তাহলে 4 রকমের তোমার মনে থেকে যাচ্ছে। এখানে স্টিল বলে দিয়েছে, তাই আমাদের ডি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, চলো এরপরে দেখো কোথায় গেল প্রশ্নটা। 5 নম্বর। 5 নম্বর কি বলছে দেখো, 5 নম্বরটাও মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। এগুলো প্রত্যেকটাই কিন্তু প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন, ঠিক আছে? তো এই যে কটা প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন রয়েছে এগুলো যদি করে দিই তোমার সিলেবাসটাই কভার হয়ে যাবে। রিমুভ কে হয়ে গেল, ঠিক আছে চলো দেখো। দা স্ট্রেস করেসপন্ডিং টু দা ম্যাক্সিমাম লোড বলে দিয়েছে। ম্যাক্সিমাম লোড ইন স্ট্রেস স্ট্রেন কার্ভ। স্ট্রেস স্ট্রেনের কার্ভটা কিন্তু আমাদের এখানে অঙ্কন করব, যে সেই স্ট্রেস স্ট্রেনের কার্ভ থেকে ম্যাক্সিমাম লোড টা কোথায় আসবে, আলটিমেট স্ট্রেস আসবে না ব্রেকিং স্ট্রেস আসবে না ট্রু স্ট্রেস না ইয়েল্ড স্ট্রেস, আমাদেরকে বের করতে হবে। ঠিক আছে, তো এখান থেকেও কিন্তু ভালো কনসেপ্ট রয়েছে, সেই কনসেপ্ট গুলো আমরা কিন্তু বুঝবো। এক মিনিট, এটা কত? 5 নম্বর। হ্যাঁ চলো, এখান থেকে দেখো সর্বপ্রথম আমি কি করবো, একটা স্ট্রেস আর স্ট্রেনের কার্ভ অঙ্কন করব। ধরো এই রয়েছে আমাদের স্ট্রেস স্ট্রেনের একটা কার্ভ, ঠিক আছে? এটা রয়েছে স্ট্রেন আর এদিকে রয়েছে স্ট্রেস, ঠিক আছে? তাহলে স্ট্রেসটা আমাদের এইরকম ডাইরেকশনে যাচ্ছে আর এটা আমাদের এই ডাইরেকশনে যাচ্ছে। আচ্ছা, এই যে স্ট্রেস, স্ট্রেস আমাদের কি দেবে বলো তো? স্ট্রেস কি দেয়? ডিউ টু লোড দেবে, তাই তো? তো যেহেতু লোডটা দিচ্ছে, তো এখান থেকে আমাদের যে কার্ভটা আসে কিরকম আসে না অ্যাপ্রক্স এরকম একটা আমাদের কার্ভ আসে, তাই তো? তো এই যে কার্ভটা আসে, এই কার্ভের কিছু পয়েন্ট রয়েছে। কি কি পয়েন্ট রয়েছে না দেখো, এখানটায় একটা পয়েন্ট যেটাকে ধরো আমরা নাম দিলাম এ। তার উপরে ঠিক আর একটা পয়েন্ট থাকে যেটার নাম আমরা দেব বি, ঠিক আছে? এবং এই মিড পয়েন্টে একটা আছে যেটা হচ্ছে আমাদের নাম দেব সি। এখানটা একটা, এটা হচ্ছে আপার, এটা হচ্ছে আমাদের আপ, এটাকে লিখে দিয়েছি ডাউন, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের লোয়ার লিখে দিলাম, লোয়ার। এবং এইখানটা একটা আসবে পয়েন্ট যেটাকে আমরা দিলাম ই, ঠিক আছে? এবং এইখানটা একটা পয়েন্ট আসবে যেটা ব্রেক পয়েন্ট, যেটাকে আমরা দিলাম এফ, ঠিক আছে? তাহলে দেখো এক একটা পয়েন্টের নাম তোমাকে বলছি। এই যে এটা আলাদা কালটা, হ্যাঁ এই যে দেখো এ পয়েন্টে দিলাম, এই যে এ পয়েন্টটা কি বলি, প্রপোর্শনাল লিমিট, শর্টে লিখছি, হ্যাঁ প্রপোর্শনাল লিমিট। এবং এই যে বি পয়েন্টটা, বি পয়েন্টকে আমরা কি বলি, ইলাস্টিক লিমিট। এগুলো জানো তো? এই বি পয়েন্টটাকে আমরা কি বলি, ইলাস্টিক লিমিট। এ পয়েন্টটাকে কি বলা হয়, প্রপোর্শনাল লিমিট, ঠিক আছে? তারপর দেখো যে সি এবং ডি, মানে এই যে পয়েন্টটা, এই যে পয়েন্টটা, এই পয়েন্টটাকে আমরা কি বলি, ইয়েল স্পেস। এটা হচ্ছে সি হচ্ছে ইয়েল স্পেসের আপার, আর এই যে ডিটা হয়েছে লোয়ার। আর ই পয়েন্টটাকে আমরা কি বলছি, আলটিমেট। এই পয়েন্টটা কি বলি, আলটিমেট স্ট্রেন্থ। আর এ পয়েন্টটা হচ্ছে আমাদের ফ্লিক্স প্যারেল, ঠিক আছে? ফ্লিক্স প্যারেল। তাহলে দেখো এখানটায় এই যে ফ্ল্যাক্স প্যারেল, ধরো এই পয়েন্টটা, তাহলে এটাকে আমি যদি দিই তাহলে আমার এই দিকে আসছে। এবং ম্যাক্সিমাম যে ইএল পয়েন্ট যেটা রয়েছে আমাদের, এই যে তোমার আলটিমেট স্ট্রেন্থ, তার যদি গ্রাফটা যদি আমি করি তাহলে সেটা অ্যাপ্রক্স আমাদের এইরকম আসবে, এইরকম, মানে এই লেভেলটাই চলে আসছে, তাই তো? এবং ফ্লিক্সারটা এইভাবে আসছে, এই কন্ডিশন, এই কন্ডিশন। তাহলে দেখো এই যে আলটিমেট যে ই লোড, ই যে পয়েন্টটা রয়েছে, এইটাই কিন্তু গ্রাফটা থেকে আমরা কি দেখতে পাচ্ছি, ম্যাক্সিমাম কোনটা, এই পয়েন্ট না কোন পয়েন্টটা ম্যাক্সিমাম বলো তোমাকে, তোমরাই বলো কোন পয়েন্টটা ম্যাক্সিমাম এই ইটা গ্রাফটা থেকে। ম্যাক্সিমাম। মানে কি এটা ম্যাক্সিমাম, মানে আলটিমেট স্ট্রেংথ এইটুকু বর্তমান, হুম।
এইটুকু আমরা এখানটা মনে রাখবো, আলটিমেট স্ট্রেন্থে আমরা ম্যাক্সিমাম দেখতে পেলাম। তাহলে দেখো এখানে আমরা এইটা জানি, এই যে স্ট্রেস ইজ ইকুয়াল টু আমরা আরসিসি সময় পেয়েছি লোড বাই এরিয়া, লোড বাই এরিয়া। আরসিসি সময় আমরা এটা বেশিরভাগ করেছি। লোড যদি বাড়ে তাহলে সেক্ষেত্রে কি আমরা বলেছিলাম, লোড বাড়বে। কেন বাড়বে না, স্ট্রেস ডাইরেক্ট প্রপোর্শনাল টু কি হয়ে যায়, লোড। তাহলে স্ট্রেস যদি বাড়বে তাহলে আমাদের কি লোডটাও বাড়ে। সেটা দেখো ই পয়েন্টে আবার আমরা কি বুঝলাম, ই পয়েন্টে আমরা আলটিমেট স্ট্রেস দেখতে পেলাম, এই যে ই পয়েন্টে কি পেলাম, আলটিমেট স্ট্রেস। তাহলে এখানে আমরা এই পয়েন্টে তো আসতে পারবো যে ই পয়েন্টটা হয়ে যাচ্ছে আমাদের ম্যাক্সিমাম লোড। এটা তো বলবো, বলতে পারি না, বলবোই ই পয়েন্টটাকে আমরা ম্যাক্সিমাম লোড বলবো। তাহলে এই যে স্ট্রেস, এই স্ট্রেস কিন্তু আবার দুই রকমের হয়। দুই রকমের হয়, একটা আছে তোমার ট্রু স্ট্রেস আর একটা আছে ইঞ্জিনিয়ারিং স্ট্রেস। ঠিক আছে, এই যে ট্রু স্ট্রেসটা এটা কিন্তু মানে তোমার কনসিডার করা হয় না, কিন্তু আমরা সবসময় এই ইঞ্জিনিয়ারিং স্ট্রেসটা ধরেই কিন্তু কাজ করেই যাই। ঠিক আছে, এখানে এইটুকু। এরপরে দেখো এই যে গ্রাফটা তুমি দেখতে পেলে, এই গ্রাফের এই পয়েন্টটা আমি ধরো এখানে একটা পয়েন্ট দিয়ে দিলাম পি, দিয়ে এটাকে হ্যাচ করলাম। এই যে পার্টটা, ঠিক আছে, এই যে পার্টটা, এই যতটুকু হ্যাচ করলাম এটাকে আমরা কি বলি না, মডিউলাস অফ রেজিলিয়েন্স। কি, মডিউলাস অফ রেজিলিয়েন্স। আর বাকি এই যে পুরো যে ফাঁকা অংশটা থাকছে, ঠিক আছে, এটাকে আমরা কি বলবো না, মডিউলাস অফ, হ্যাঁ, এটাকে আমরা বলছি মডিউলাস অফ রেজিলিয়েন্স। আর বাকি যে ফাঁকা অংশটা, এই যে ফাঁকা অংশটা, এটাকে আমরা কি বলবো না, মডিউলাস অফ রাপ্চার। বোঝা গেছে কি? এই গ্রাফটা থেকে কি কি মনে রাখতে হবে দেখো, আর একবার বলে দিচ্ছি, গ্রাফটা থেকে একটা জিনিস মনে রাখতে হবে, এ পয়েন্ট। একটা মনে রাখতে হবে যে এ পয়েন্ট। এ পয়েন্ট মানে কি, প্রপোর্শনাল লিমিট। বি পয়েন্ট মানে কি, ইলাস্টিক লিমিট। সি পয়েন্টটা কি, ইয়েল স্ট্রেংথের আপার, তাই তো। ডি কি, ইয়েল স্ট্রেংথের লোয়ার। লোয়ার এবং ইটা কি, আলটিমেট আলটিমেট স্ট্রেংথ, স্ট্রেন্থ। মানে ম্যাক্সিমাম। এবং এই যে ম্যাক্সিমাম ই পয়েন্ট আলটিমেট স্ট্রেংথ, এর থেকে যদি বেশি হয়ে যায় তাহলে কি হয়েছে, এফ মানে হচ্ছে ফ্রিকশন, সোজা কথা। এবং এখান থেকে আমি কি পেলাম না, এই যে হ্যাশটা যেটা করলাম, এই যে এ এবং পি যে পয়েন্টের মাঝে এই যে হ্যাজ, এই যে এরিয়াটা, হ্যাজের এরিয়াটাকে আমরা কি বলছিলাম, মডুলাস অফ রেজিলিয়েন্স। রেজিলিয়েন্স। আর বাকি যে পুরো ফাঁকা অংশটা পড়ে থাকছে সেটাকে আমরা বলবো মডিউলাস অফ রাপ্টার। বোঝা গেছে? প্রত্যেকেই বলো, ক্লিয়ার কিনা বলো। স্যার আর একটু বলে দিন। গ্রাফটা দেখতে পাচ্ছ কি প্রত্যেকেই? হ্যাঁ দেখো এ পয়েন্ট, এটা হচ্ছে এ পয়েন্ট। এ পয়েন্টটাকে আমরা কি বলছিলাম, প্রপোর্শনাল লিমিট। বি পয়েন্টটা একটু আগে, এটা স্টেট অ্যাপ্রক্স। এই যে গ্রাফটা এইভাবে করলাম, মানে এইভাবে যে গেল এইভাবে, এইটা কিন্তু অ্যাপ্রক্স 90 ডিগ্রি হয়। অনেক জায়গায় আমি দেখেছি এইভাবেও চলে যায়, সেভাবে হবে না। এই যে লাইনটা উঠছে এটা অ্যাপ্রক্স 90 ডিগ্রি হয়, মানে হালকা, তারও কিন্তু ডেরিভেশন রয়েছে, কিন্তু অত ডিপলি আমরা যাব না। ঠিক আছে, কারণ ওটা আমাদের এমসিকিউর দিকে মানে আসবে না, ওটা নলেজের সাপেক্ষে। ঠিক আছে, তাহলে এই এ পয়েন্টটা হয়ে যাচ্ছে আমাদের প্রপোর্শনাল লিমিট। বি পয়েন্টটা, এই যে বি পয়েন্ট তোমরা দেখতে পাচ্ছ, বি পয়েন্টটা হয়ে যাচ্ছে আমাদের ইলাস্টিক লিমিট। সি এবং ডির মাঝখানে যেটা থাকছে সেটাকে আমরা ইয়েল স্ট্রেন্থ বলি। সি হচ্ছে ইয়েল স্ট্রেন্থের আপার এটা, আর ডিটা হয়ে যাচ্ছে লোয়ার, আর ই হচ্ছে আমাদের আলটিমেট স্ট্রেন্থ। আর এর থেকে যদি বেশি হয়ে যায় তাহলে এখান থেকে আমাদের কি হচ্ছে, ম্যাটেরিয়ালটা ফেল হয়ে যাচ্ছে। এটুকু ক্লিয়ার? এবং দেখো এই যে প্রপোর্শনাল লিমিট এ পয়েন্ট, এ এবং এই যে পি, এর মধ্যে দেখো আমি একটা হ্যাজ করেছি। এই যে হ্যাজের যে এরিয়াটা সেটাকে আমরা মডুলাস অফ রেজিলিয়েন্স বলবো। আর বাকি যে পুরো ফাঁকা, এই যে পুরো ফাঁকা জায়গা পড়ে থাকে এটাকে আমরা কি বলছি, মডুলাস অফ রাপ্চার। বোঝা গেছে? স্যার। বলো বোঝা গেছে কিনা।
আবার দেখো রেজিলিয়েন্স ব্যাপারটা আর একটু তোমাদের বলে দিই। ঠিক আছে, রেজিলিয়েন্স মানে আমরা কিরকম বুঝলাম সেটাকে তোমাদেরকে এইভাবে একটা ডায়াগ্রাম দিয়ে বুঝাই। ঠিক আছে, এই হ্যাচটা, তো এই যে পয়েন্টটা, এই পয়েন্টটা হয়ে যাচ্ছে আমাদের কি ইলাস্টিক লিমিট, তাই তো? এটা হচ্ছে কি ইলাস্টিক লিমিট। ঠিক আছে, আর এটা আমাদের কি স্ট্রেস, এদিকে কি হবে স্ট্রেন এই ডায়াগ্রামের। তাহলে দেখো এই এরিয়াটাকে আমি কি বললাম, মডিউলাস অফ, বলো মডুলাস অফ কি বললাম রেজিলিয়েন্স। বলো? হ্যাঁ, মডিউলাস অফ মডুলাস অফ রেজিলিয়েন্স। রেজিলিয়েন্স। এই এরিয়াটা মানে হচ্ছে আপ টু ইলাস্টিক লিমিট হবে, তাই দেখো এই পয়েন্টটা দিলাম আপ টু ইলাস্টিক লিমিট, এর চেয়ে বেড়ে গেলে কিন্তু হবে না। আপ টু ইলাস্টিক লিমিট পর্যন্ত যে পরিমাণে এনার্জি স্টোর হবে ম্যাটেরিয়ালের মধ্যে বা ম্যাটেরিয়ালটা অ্যাবজর্ব করবে, সেই এনার্জিকে আমরা বলবো রেজিলিয়েন্স। রেজিলিয়েন্সের ডেফিনেশনটা বোঝা গেল কিনা বলো এবারে। আপ টু ইলাস্টিক লিমিট যে পরিমাণে এনার্জি স্টোর হচ্ছে, ম্যাটেরিয়াল স্টোর হচ্ছে, বা তুমি এটাকে এইভাবে বলতে পারো যে ম্যাটেরিয়াল অ্যাবজর্ব করছে, সেই এনার্জিকে আমরা বলবো কি রেজিলিয়েন্স। এখান থেকে আরেকটা ছোট্ট প্রশ্ন আসে কি, যে তোমার প্রুভ রেজিলিয়েন্স কি জিনিস? তো সেক্ষেত্রে তোমাকে বলতে হবে ম্যাক্সিমাম এনার্জি। ম্যাক্সিমাম এনার্জি যদি বলে দেয় তাহলে সেটাকে আমরা কি বলবো, প্রুভ রেজিলিয়েন্স। এখান থেকে এতগুলো পয়েন্ট ভাই আমাদেরকে জানতে হবে। স্ট্রেংথ অফ ম্যাটেরিয়াল কিন্তু খুব একটা সহজ সাবজেক্ট না, কিন্তু যদি বুঝতে পারো তাহলেই সহজ, বুঝতে না পারলে প্রচুর কষ্ট। সবাই স্ট্রেংথ অফ ম্যাটেরিয়াল পড়াতে পারে না বা সবাই বোঝাতে পারে না। ঠিক আছে, কেন সাবজেক্টটা ওই রকমই একটু প্যারা টাইপের সাবজেক্ট, কিন্তু বুঝে গেলে একদম মানে জলের মতো। স্যার তাহলে এখান বলো থেকে কোনটা ম্যাথ হবে দেবে এখান থেকে? নাকি? এখান থেকে এইরকমই আসে। ম্যাথ তো দেবে না তাহলে, না? ম্যাথ দেবে না। আচ্ছা। ম্যাথ যদি আসে তো ওই ছোট টাইপের একটা আসে। স্যার এটার অপশন হবে সি, আলটিমেট স্ট্রেস। একটু ধরো একটু ধরো, এ গেট লাগিয়েছি টিয়া, চালিয়ে না। বলো কি বলছিলে? ম্যাক্সিমাম লোড যখন বলছে তার মানে এটা আলটিমেট স্ট্রেসই হবে। ওকে, হ্যাঁ আলটিমেট স্ট্রেংথ হবে। ঠিক আছে, অনলাইন করে তুমি অনলাইন। হ্যাঁ 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 হ্যাঁ, তাহলে আমাদের কি হয়ে যাবে, আলটিমেট স্ট্রেংথ হয়ে যাবে, তাই তো? তাহলে সি হয়ে যাবে কারেক্ট হুম অ্যান্সার। বোঝা গেছে না বলো? হুম হুম হুম। হুম, যে পাঁচটা করালাম আচ্ছা এই পাঁচটা বাকিগুলো প্রশ্ন। যেগুলো আছে এখানে, ব্রেকিং স্ট্রেস মানে কি বোঝায়, কখন হলো আলটিমেট চেয়ে বেশি হয়ে গেলে মানে ফ্লেক্সার, মানে এফ পয়েন্টটা। এ পয়েন্টটা। ঠিক আছে, আর হ্যাঁ ইয়েল স্ট্রেস মানে তোমাকে বোঝালাম যে আপ এবং ডাউন, মানে হ্যাঁ তোমার হ্যাঁ সি হুম এবং হুম। সি মাঝে থাকবে। আর ট্রু স্ট্রেস আমরা ট্রুটা? একটু পরে পড়বো, একটু পরে পড়বো। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, আচ্ছা, সেটা একটা কনসেপ্ট রয়েছে, বলবো সেখানটায় আরো বেশি ক্লিয়ার হবে। এবার দেখো 6 নম্বর। 6 নম্বরে কি বলছে, দা ম্যাটেরিয়াল ইজ হিটেড আপ। একটা ম্যাটেরিয়ালকে যদি আমরা হিট করি তাহলে তার ইলাস্টিক মডিউলাস কি হবে? সবাই রিমুভ করছে কেন, বুঝতে পারছে না নাকি? দুজন রিমুভ করলো, ঠিক আছে, চলো। একটা মেটেরিয়ালকে যদি হিটেড মানে হিট দিই তাহলে তার ইলাস্টিক মডিউলাস কি হবে? বা একটা মেটেরিয়ালকে যদি হিট করা হয় তাহলে তার ইলাস্টিক মডিউলাসের উপরে কি ইফেক্ট পড়বে? ডিক্রিজ হবে, ইনক্রিজ হবে, রিমেন কনস্ট্যান্ট, না কি হবে? কেউ বলতে পারবে? শিল্পা বলতে পারবে? কমবে। কি করে কমবে বলো, কমবে না বাড়বে? এখানে বলছে যখন হিট দেব, ও হিট হুম, বলছে না, তাহলে তো এখানে মনে হয় এটা বাড়বে, তাহলে ইলাস্টিক মডুলাস বাড়বে, কারণ ওখানে তো আমরা প্রেসার দিচ্ছিলাম, লোড দিচ্ছিলাম।
দেখো কনসেপ্টটা বোঝো। এই একই ডায়াগ্রাম হিটের আমি অঙ্কন করবো। এক মিনিট শুনে নাও আগে। এই দেখো, এই আমাদের ডায়াগ্রামটা ছিল, এবং সেখান থেকে আমি এখানটা একটা গ্রাফ অঙ্কন, আমাদের গ্রাফটা কিরকম পাচ্ছিলাম, এরকম পাচ্ছিলাম গ্রাফটা, তাই তো? তো এখানটা ধরো হুম এই যে স্লোপ, এটা একটা তো স্লোপ রয়েছে, এটাকে আমি দিলাম E1 স্লোপ। আচ্ছা, এখানটা বলো তো, এই যে ইটাকে আমরা, এই ইটাকে কিসে রিপ্রেজেন্ট করা হয়? 1 নম্বর কোশ্চেনের সময় ইটা পড়িয়েছিলাম, ইয়ং মডুলাসকে রিপ্রেজেন্ট করা হচ্ছে, হ্যাঁ তাই না? হুম প্রথম প্রশ্নতে বললাম না, এটাকে হ্যাঁ যখন মডিউলাস স্কুলের অফ ক্ষেত্রে ইলেকট্রিসিটি। ইয়ং মডুলাসকে রিপ্রেজেন্ট করছি, তাহলে দেখো হ্যাঁ একটা মেটেরিয়ালকে যখন এইটা ছিল, ঠিক আছে, তো E1 এর যে স্লোপটা, এটা আমরা তোমার ইয়ং মডুলাসকে রিপ্রেজেন্ট করছি, এবং মেটেরিয়ালকে যখন আমরা হিট করলাম তখন মেটেরিয়ালটা কি হয়ে যাবে, সফট হয়ে যাবে। তাহলে এখান থেকে আমি এটা লিখে দেবো, তোমার যে এজ টেম্পারেচার, টেম্পারেচার যদি আমি বাড়াই তাহলে মেটেরিয়ালটা কি হলো, সফট হলো। স্ট্রেস। মেটেরিয়ালটাকে হুম টেম্পারেচার আমি দিলাম, তখন মেটেরিয়ালটা কি হলো, সফট হলো। এটা তো আমরা বোঝাই গেল আমাদের, ঠিক আছে। হুম এরপরে দেখো, যেই সফট হয়ে গেল তখন এই যে গ্রাফটা, এই গ্রাফটা কি এইভাবে থাকবে, না গ্রাফটা নিচের দিকে ডাউন হবে? ডেফিনেটলি নিচের দিকে ডাউন হবে। হুম তখন যে স্লোপটা আসবে সেই স্লোপটাকে আমি দিলাম E2। তখন আমি তাকে কি দিলাম, E2। তাহলে যেই গ্রাফটা ডাউন হয়ে গেল, কেন ডাউন হলো, না মেটেরিয়ালটাকে আমরা টেম্পারেচার দিলাম বা হিট সব করলাম, তার জন্য সফট হলো। সফট হওয়ার জন্য ফার্স্ট রাউন্ডের যে গ্রাফটা ছিল সেটা সেই অবস্থানে থেকে দ্বিতীয় রাউন্ডে চলে এলো, মানে গ্রাফটা নিচের দিকে চলে এলো। এর মানে এখান থেকে আমরা এই ক্যালকুলেশনে আসতে পারি যে এই E1, এই ইকুয়েশনে আসতে পারি কিনা বলো? E2 থেকে E1 টা E1 গ্রেটার বেশি না, দ্যান। মানে মজবুত, তাই তো? হ্যাঁ এই অবস্থাতে আমরা আসতে হুম পারবো কিনা বলো? আসতে পারবো। হুম তাহলে এখান থেকে আমরা এইটা বলতে পারি কিনা যে স্লোপ অফ কার্ভ, স্লোপ অফ কার্ভ, স্লোপ অফ কার্ভটা ডিক্রিজ হলো। কেন? এই স্লোপ অফ কার্ভ আমাদের ডিক্রিজ হলো। ডিক্রিজ হওয়া মানে হুম আমরা কি বলবো, মডুলাস অফ ইলাস্টিসিটি কি, মডুলাস অফ ইলাস্টিসিটি ডিক্রিজ হবে। হুম ই মানে কি, ইয়ং মডুলাস, আমরা তো মডুলাস অফ ইলাস্টিসিটিও তো হ্যাঁ বলি হ্যাঁ নাকি? হ্যাঁ হুম তাহলে স্লোপ, তোমার স্লোপটা যদি ডিক্রিজ হয়, কেন না টেম্পারেচার দিলাম, স্লোপ ডিক্রিজ হলো। স্লোপ ডিক্রিজ হওয়া মানে কি হবে, ইয়ং মডুলাসও তো ডিক্রিজ মডুলাস অফ হবে, ইলেকট্রিসিটি কমবে। হ্যাঁ ডিক্রিজ হলো। ডিক্রিজ হওয়া মানে আমাদের এখানে অপশনে কি বলছিল, ইলাস্টিক মডুলাস কি হয়ে যাবে, যেটা ডিক্রিজ। ডিক্রিজ হয়ে যাবে। তাহলে এ হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। ওকে, হুম এগুলো কিন্তু প্রত্যেকটা জুনিয়র ইঞ্জিনিয়ারিং এর প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন, ঠিক আছে। হুম চলো এরপরে 7 নম্বর। 7 নম্বর কি বলছে দেখো, আইডেন্টিফাই দা কারেক্ট এক্সপেরিয়েন্সিয়াল অ্যামং দা ফলোইং। বলো দেখি এটা কি হবে। প্রথমেরটা তো হবে না। ন্যাচারাল স্ট্রেন সমান পয়সন রেশিও ইন্টু পয়সন রেশিও ইন্টু এটা। এটাই হবে। কোনটা হবে? বিয়েরটা হবে, বিয়েরটা। বি কি বলছে দেখি, লেটারাল স্ট্রেন জিরো পয়সন এসে, হ্যাঁ ঠিক আছে, বি, বি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। একটু আগে করলাম না যে পয়সন রেশিওর ক্ষেত্রে, পয়সন রেশিও মানে কি ল্যাটেরাল বললাম, স্ট্রেন বাই লংগিটিউডিনাল স্ট্রেন। লঙ্গিটিউডাল হুম স্ট্রেন, তাই না? হুম তাহলে এই লেটারাল স্ট্রেন যদি করে দিই তাহলে পয়সন রেশিও ইনটু লঙ্গিটিউডাল স্ট্রেন চলে আসবে। লংগিটিউডিনাল এখানে স্ট্রেন। হুম তাই বলেছি, পয়সন রেশিও মিউ ইনটু লঙ্গিটিউডাল স্ট্রেন, ঠিক আছে। আচ্ছা, হুম এই যে লঙ্গিটিউডাল স্ট্রেন আমি যে তোমাকে বললাম এখানটা, এই যে লঙ্গিটিউডাল স্ট্রেন, এইখানটা লঙ্গিটিউডাল স্ট্রেন না দিয়ে তোমাকে কিন্তু এই টার্মটাও দিতে পারে, কি বলতো, এক্সপিয়াল, এক্সপিয়াল স্ট্রেনও কিন্তু টার্মটা দিতে পারে।
যেটা লঙ্গিটুডিনাল স্ট্রেন আর এক্সেল কিন্তু দুটোই কিন্তু সমান। ঠিক আছে, তো এখান থেকে আর আমাদের হুম। কি কি জানতে হবে? এখান থেকে আমাদের জানতে হবে ইয়ং মডিউলাস। ইয়ং মডিউলাস মানে কি? ই। ই মানে কি? স্ট্রেস বাই স্ট্রেন, স্ট্রেন। তাই তো? বা এটাকে হুম। তোমাকে নর্মাল স্ট্রেস বাই নর্মাল স্ট্রেন কিন্তু বলতে পারে, তাই তো? আর পয়সন রেশিও মানে বুঝে গেলাম যে তোমার লেটারাল স্ট্রেন বাই লেটারাল স্ট্রেনকে আমরা কি লিখি? এইভাবে লিখি, বাই লঙ্গিটিউডনাল স্ট্রেন বা এক্সিয়াল স্ট্রেন। এটা হয়ে যাচ্ছে কি আমাদের পয়সন রেশিও বা মিউ। এরপরে আমরা যেটা বুঝবো যে বাল্ক মডিউলাস। ঠিক আছে, বাল্ক মডিউলাস মানে আমরা কি দিয়ে রিপ্রেজেন্ট করি? কে। তো কে কে আমরা কি বলবো? নর্মাল স্পেস বাই ভলিউমেট্রিক স্ট্রেন। এটা হচ্ছে স্ট্রেস, নাহলে আবার গুলিয়ে ফেলবে। বাল্ক মডিউলাস হচ্ছে কি? নর্মাল স্ট্রেস বাই ভলিউমেট্রিক স্ট্রেন। ঠিক আছে, দুটো কিন্তু স্ট্রেন না, উপরেরটা স্ট্রেস, নিচেরটা হচ্ছে স্ট্রেন। সেটাকেই আমরা কি বলবো? বাল্ক মডিউলাস। ঠিক আছে, আর লেটারাল স্ট্রেন মানে কি? লেটারাল স্ট্রেন বলো, লেটারাল স্ট্রেন। লেটারাল স্ট্রেন মানে কি? বলেছি, প্রথম প্রথম এক দুটো প্রশ্নের পরে বলেছিলাম, চেঞ্জ ইন কি হয়ে যাবে? লেটারাল ডাইমেনশন মানে ডেল্টা ডি, তাই না? বাই অরিজিনাল ডেল্টা ডি লেটারাল বাই ডি ডাইমেনশন মানে কি? এটাকে কি বলছিলাম? লেটারাল স্ট্রেন। স্ট্রেন। ঠিক আছে, এরপর লিনিয়ার স্ট্রেন আমরা কি বলবো? লিনিয়ার স্ট্রেন ডেল্টা এল বাই এল, এটাও কিন্তু বললাম, এবং ডেরিভেশনও হুম। এ ডেরিভেশন এটাও বুঝালাম হুম। একটু আগে। তো এই যে ডেল্টা এল মানে কি? এক্সিয়াল ডিফরমেশন, তাই তো? হুম। এক্সিয়াল ডিফরমেশন। আর এল হচ্ছে কি? অরিজিনাল লেন্থ, হুম। তাই না? এভাবে গুছিয়ে নিতে হবে, নাহলে কিন্তু মনে রাখা মুশকিল। দেখো, সিভিলের সাবজেক্টটা তো ছোট না, এটা তো তোমরা নিজেরই বুঝতে পারছো। আর ক্লাস করতে গিয়ে কত কি জানতে হচ্ছে সেটাও কিন্তু তোমরা বুঝতে পারছো। এখান থেকে আরো কিছু ফর্মুলা জানতে হবে। কি কি ফর্মুলা জানতে হবে? না দেখো, ই ইজ ইকুয়াল টু আমরা যেটা জানি, কি জানি? 2g 1 প্লাস মিউ। এটা হচ্ছে আমাদের 1 নম্বর ফর্মুলা। 1 নম্বর ফর্মুলা। ঠিক আছে, আচ্ছা এটা বলে দিই যে ই, জি, কে এবং মিউর রিলেশনশিপ। তাহলে এখান থেকে যে ফর্মুলা পাচ্ছি, ই ইজ ইকুয়াল টু আমরা 1 নম্বরে কি পাচ্ছি? 2g 1 প্লাস মিউ। ঠিক আছে, এটা আমরা জানি। দ্বিতীয়ত আমরা কি জানি এখান থেকে? না, এখান থেকে আর একটা ফর্মুলা জানি, যেটা হচ্ছে 3k 1 মাইনাস 2 মিউ। এটা হচ্ছে আমাদের দ্বিতীয় নম্বর। ঠিক আছে, তৃতীয় নম্বরে আমরা কি জানি? না দেখো, তৃতীয় নম্বর হচ্ছে 9kg বাই 3k প্লাস জি। এটা হয়ে যাচ্ছে কি আমাদের তৃতীয় নম্বর ফর্মুলা। ঠিক আছে, এখান থেকে আরেকটা ফর্মুলা আমরা যেটা জানবো, সেটা হচ্ছে যে তোমার কে না, সেটা হয়ে যাচ্ছে আমাদের যে মিউ মিউ ইজ ইকুয়াল টু 3k মাইনাস 2g বাই 6k প্লাস 2g। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কত? 4 নম্বর ফর্মুলা। এই 4টে ফর্মুলা কিন্তু তোমাকে জানতে হবে। এই 4টে ফর্মুলা থেকে ছোট ছোট কিন্তু নিউমেরিক্যাল দেবে। কিরকম নিউমেরিক্যাল আছে? প্রশ্ন মানে এই আজকে সেশনে কিন্তু করাবো। ঠিক আছে, দেখো এখান থেকে আমাদের আর কি জানতে হবে? দেখো এই যে ই, ই মানে কি বলতো? বলো, ই ইয়ং মানে ইয়ং মডিউলাস। মডুলাস। জি হুম। মানে কি? ক্লিয়ার মডিউলাস, তাই তো? কে মানে কি? হুম। বাল্ক মডিউলাস। হুম। এবং মিউ মানে হচ্ছে কি? পয়সন রেশিও। এভাবে কিন্তু মনে রাখতে হবে। ঠিক আছে, তাহলে এখানটায় আমাদের কি হয়ে গেল অ্যান্সার? বি হয়ে গেল কারেক্ট অ্যান্সার, তাই না? বোঝা গেছে কি? হুম। বাকিরা মনে হয় বুঝতে পারছে না।
কার কোনো রেসপন্স নেই। বাকিরা রুদ্রনীল নেই তো আর স্যার, দুজনই তো আছি। দুজনই, বাকিরা চলে গেছে। হুম। কি রামকৃষ্ণ রয়েছে, শিল্প রয়েছে, দুজনই রয়েছে। ঠিক আছে, স্যার এটা আরেকবার বলে দিন স্যার। কোনটা? এটা তো ডেটা। এই যে দেখো, ই ই হচ্ছে তোমার ই যে মানে ফর্মুলা, এগুলো তোমার ই জে কে মিউ রিলেশনশিপ এখান থেকে ছোট ছোট থাকবে। তোমাকে হয়তো এই যে ফর্মুলাটা যে লিখলাম, এখান থেকে তোমাকে ইর মানে তোমার ইয়ং মডুলাসের ভ্যালু দিয়ে দেবে, পয়সা নিচের ভ্যালু দিয়ে দেবে, দিয়ে বলবে জিওটাকে বের করো। এভাবে একটা দিতে পারে। আবার তোমাকে বলে দেবে এই ইর ভ্যালু দিয়ে দেবে আর মিউর ভ্যালু দিয়ে দেবে, কে এর ভ্যালু বের করতে বলবে। ঠিক আছে, আবার এখানে ধরো কে জি ভ্যালু দিয়ে দেবে, ই তোমাকে বের করতে হবে। ঠিক আছে, তারপর মিউ, এখানে ধরো তোমাকে মিউর ভ্যালু দেবে, কে এর ভ্যালু দিয়ে দেবে, জি এর ভ্যালু দিয়ে দেবে, তাহলে তোমাকে জিটা বের করতে হবে। তো যেমন প্রশ্নতে ডেটা থাকবে সেই হিসেবে আমাদের এখানটায় ফর্মুলা পুট করতে হবে। ঠিক আছে, চলো 8 নম্বর। 8 নম্বর বলো কি হবে। The ratio of change of dimension of the body to by original diameter is known as change in diameter মানে কি ডেল্টা এল বাই অরিজিনাল ডায়ামিটার মানে কি এল। স্ট্রেন, এটাকে আমরা কি বলবো? স্ট্রেন। স্ট্রেন। স্ট্রেনটা কি মানে স্ট্রেনটা ইউনিটলেস আমাদের কোয়ান্টিটি, তাই না? হুম হুম কি বলেছিলাম, স্ট্রেস ডাইরেক্ট প্রপোর্শনাল টু স্ট্রেন। এই স্ট্রেনটা কি হয় হুম। আপ টু প্রপোর্শনাল লিমিট উইদিন ইলাস্টিক লিমিট। প্রপোর্শনাল সাইজ সিম্বল যদি উঠায় তাহলে কি হবে? এপসাইলন। ই। তাহলে এইটা হচ্ছে কি হুম কনস্ট্যান্ট, এটাকে ইয়ং মডুলাস আমরা বলছি। তাহলে হুম এটা ইকুয়াল টু কি হচ্ছে নরমাল স্পেস বাই নরমাল স্ট্রেন। তাহলে কি হয়ে যাবে? স্ট্রেন হয়ে যাবে, তাই না? তাই তো? হুম তাহলে অপশন হুম এ হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার। অ্যাকচুয়ালি এই ছিল বডি, তোমাদের একটু বুঝিয়ে দিই। এই ছিল বডি, তাই তো? এই বডিটাকে আমরা কি করলাম? ফোর্স দিলাম, তখন কি হলো? এই এইটা আমাদের কি হয়ে গেল? চেঞ্জ হয়ে গেল। এটা ছিল কত? এল, বেড়ে কত হয়ে গেল? ডেল্টা এল, তাই না? হুম তো হুম এই চেঞ্জ ইন ডায়ামিটার আর ফাইনাল ডাইমেনশন, ইনিশিয়াল লেন্থ, ফাইনাল লেন্থ কি হয়েছিল? এল প্লাস ডেল্টা এল মাইনাস এল বাই এল। তো এটা কেটে গেলে কি হয়ে যাচ্ছে? ডেল্টা এল বাই এল, তাই না? এটা এলো তো। হুম এটা কি ফাইনাল লেন্থ, এটা কি ইনিশিয়াল লেন্থ। তাহলে কি বলেছিলাম? ইনিশিয়াল ফাইনাল লেন্থ বাই তোমার ইনিশিয়াল লেন্থ, তাই না? যে এটা বের করেছিলাম, এটাই তো ব্যাপার। 9 নম্বরটা বলো। এত মনে থাকবে একসঙ্গে না? 9 নম্বর থেকে পরের দিন করবে বলো। স্যার আজকে এই কটা অবধি বাজে? থাক, আর ওইগুলো স্যার এটা 10টা 10টা 23। ও বাবা, আমারও দেরি হয়ে গেছে, আমিও মানে সকাল সকাল বেরোবো, বেরিয়ে যাব কলকাতা। ঠিক আছে, বাকিরা মনে হয় অত কিছু নিতে না পেরেই রিমুভ করে গেছে, বুঝলে? হ্যাঁ, ওই একদিন এমনি তো স্ট্রেংথ অফ মেটেরিয়ালস এমনি একটু টাফ সাবজেক্ট, তারপর একদিনে এত মাথায় ঢোকানো অসম্ভব। বল- বলবে তো, ঠিক আছে, অসুবিধা নেই। তো এই রেকর্ডিংটা হুম আরেকবার দেখে নিও। ওই জন্য একটা থিওরির সঙ্গে সঙ্গে যদি স্ট্রেংথ অফ মেটেরিয়াল যদি এক একটা পার্ট এক একটা ক্লাস যদি করাই, তাহলে তোমাদেরই হুম প্রফিট, মানে তোমরা নিতে পারবে বেশি। ইরিগেশন তো মানে হুম। ফটফট করলে তো আমি ফটাফট শেষ করে দেবো, কিন্তু এই জিনিসগুলো করা মুশকিল, তাই না? তো 9 নম্বরটা কারণ থেকে পরে তো নেক্সট আরসিসি সব থেকে আগে, কারণ আরসিসি থেকেই ম্যাক্সিমাম প্রশ্ন দেয়। আরসিসি। আরসিসি প্রথমে গুপ্তটা করিয়ে দেবো, কেন চ্যাপ্টার ওয়াইজ ধরলে অনেক সময় যাবে, মিনিমাম 6 মাস যাবে শেষ করতে, ঠিকঠাক যদি হ্যাঁ, পড়ানো হয়। ওখানে প্রচুর চ্যাপ্টার আছে। স্যার হ্যাঁ, এই যে তাই এনএসএ ম্যাক্সিমাম, হ্যাঁ বলুন। এনেছে
এনএসএ ম্যাক্সিমাম কোন চ্যাপ্টার থেকে মানে কোন এ থেকে হচ্ছে ম্যাক্সিমাম নাম্বারটা আছে কোশ্চেন? ওটা তো বলা মুশকিল। দেখো, যেটা আমি দেখেছি প্রিভিয়াস ইয়ারে প্রথমে বিএমসি থেকে প্রচুর প্রশ্ন আসে, ডিএমসি, তারপরে হচ্ছে তোমার এস্টিমেট, তারপর তোমার আরসিসি, বিএমসি, এস্টিমেট, সার্ভে থেকে আরসিসি, আসে দু সার্ভে। একটা। সার্ভে কেন? এনএসএ তো তোমার সার্ভের বেশি তার কিছু থাকে না, মেজারমেন্টে কিছু থাকে, তো ওখান থেকে কিছুটা প্রশ্ন থাকে। বেশিরভাগ তোমার এই আরসিসি থেকে আসে, এস্টিমেট থেকে আসে, বিএমসি আসে। এই তিনটে তো তোমাকে ভালো করে পড়তে হবে। স্ট্রেংথ অফ মেটেরিয়াল থেকে 2-4টা প্রশ্ন আসে। ইরিগেশন থেকেও আসে অনেকগুলো প্রশ্ন। ইরিগেশন থেকে আসে কেন? আমাদের এনভায়রনমেন্টাল হ্যাঁ, থেকে আসে। কিছু হোক না হোক, এই হ্যাঁ, 6টা প্রশ্ন তো, এই 6টা সাবজেক্ট তোমাকে তো করতে হবে। পিএইচ মানে এনভায়রনমেন্টাল আর ইরিগেশন। তো আমরা ইরিগেশনের তো অনেকটাই এগিয়ে গেছি, ঠিক আছে? তো ইরিগেশনটা শেষ হয়ে গেলে বিএমসিটা ধরবো। বিএমসি বেশি সময় লাগবে না। বিএমসি আগে গুপ্তাটা করিয়ে দেবো, গুপ্তার কিছু থিওরি। গুপ্তাটা টোটাল 2টো ক্লাস লাগবে গুপ্তা, মানে ডেটা ফেটা দিয়ে। আর থিওরি যদি কন্টিনিউ ধরি, থিওরিটা তোমার 4টে ক্লাস লাগবে, মানে 6টা ক্লাস লাগবে বিএমসিটা শেষ করতে। বিএমসি শেষ হয়ে যাবে। আরসিসি আগে গুপ্তাটা করিয়ে দেবো। গুপ্তাটা টোটাল 4টে মতো ক্লাস যাবে, 4টে ক্লাসে গুপ্তাটা কভার করে দেবো, তাহলে মোটামুটি একটা লেভেল হবে। তারপরে কন্টিনিউ চাইলে আমি কন্টিনিউ ধীরে ধীরে পুরো যেমন ভাবে ইরিগেশনটা করাচ্ছি সেটা করাবো। আর ইরিগেশন যেভাবে করাচ্ছি একটা একদম কমপ্লিট করাবো। তারপরে ধরবো সার্ভে। নোটিফিকেশন যখন বেরোবে সেই সিচুয়েশন হিসেবে আমরা এগোবো, ঠিক আছে? ঠিক আছে। ঠিক আছে, হুম। তাহলে আজকে এখানটায় তোমাদেরকে আবার কালকে আমি কলকাতা যাচ্ছি। তো কালকে গেলে, কালকে তো হবে না, একটা নতুন জায়গায় যাচ্ছি, ওখানটায় দেখি কবে করাতে পারছি তোমাদেরকে জানিয়ে দেবো। দেখো, তোমাদের ফেব্রুয়ারি মাসের 8টা ক্লাস, 8টার মধ্যে 7টা ক্লাস হয়ে গেছে, আর একটা বাকি। আহ আর মার্চ মাসে, মানে এই মাসে তোমাদের 8 হওয়ার কথা। তো এই মাসে কিন্তু এইভাবে আমি 8টা ক্লাস করিয়ে দেবো, কবে কবে নেবো বলে দেবো এবং এপ্রিল মাস থেকে যদি কন্টিনিউ যদি চলে, তাহলে এপ্রিল মাস থেকে আমি তোমাদেরকে একটা ফিক্সড ডেট দিয়ে দেবো, মানে কোন কোন দিনে হবে, সপ্তাহে, উইকলি, ওইভাবে চলবে, ঠিক আছে? স্যার বলছিলাম আগের ওই যে ভিডিওগুলো এখান থেকে পেয়ে যাবো নাকি? হ্যাঁ, ওই রেকর্ডিং এ দেখো, তুমি ইরিগেশনের রেকর্ডিং এ যাবে, ওখানটায় পাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে। কেন, তোমার মান্থলি তো 8টা ক্লাস, 8টার মধ্যে 7টা ক্লাস হয়ে গেল, আর একটা বাকি। তাহলে হুম। ফেব্রুয়ারি কভার, মার্চ মাসের 6 তারিখ। হ্যাঁ, তো আর একটা ক্লাস করাবো, তারপর আর একটা করে দেবো। বাকি যে 20 দিন থাকবে, ওই 20 দিনের মধ্যে আমি কভার করিয়ে দেবো, ঠিক আছে? চলো, তাহলে আজকে এখানটায় থাক। নেক্সট ক্লাসটা কিন্তু স্ট্রেংথ অফ মেটেরিয়ালেরই হবে, ঠিক আছে? এখানে কিছু সেট ঠিক। করে নিয়ে করে দেবো এবং কিছু থিওরি করে দেবো, যেগুলো আরো বুঝতে তোমাদের সুবিধা। ওই যে তোমার আইসোমেট্রিক, ঠিক আছে, ওগুলো কিছু রয়েছে ফার্স্ট পেপারে, ওগুলো কিছু দিয়ে দেবো। চলো, তাহলে আজকে এখানটা শেষ করছি, হ্যাঁ? এগুলো কিন্তু ঠিক একবার আছে। তোমরা দেখে নাও, রেকর্ডিং দেখে নোটস বানিয়ে পাঠাতে কি হবে না, তোমাদের আরো বুঝতে সুবিধা হবে ব্যাপারগুলো। ঠিক আছে, চলো, বাই।